আচ্ছা, তাহলে শুরু করা যাক। শুনতে না পেলে বলবে। হুম। তো আজকে টপিক হলো প্রোটিন। প্রোটিন হচ্ছে আমাদের হট টপিক। প্রোটিন আজকে শুরু করছি। আশা করি কিছু না কিছু একটু পড়া আছে। তো হচ্ছে প্রোটিন হচ্ছে আমাদের বডি একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্ট। ঠিক আছে। আমাদের যত সব শরীর সব টিস্যু সেল যা আছে, প্রোটিন হচ্ছে একটা ওয়ান্ডার একটা ব্রিক। এটা আমাদের বডিটাকে বিল্ড করতে সাহায্য করে। ঠিক আছে। তো প্রোটিনের নিজস্ব আবার কেমিস্ট্রি কনস্টিটিউয়েন্টস রয়েছে। তো তার মধ্যে থেকেই আমরা জানবো কি আছে না আছে, ফ্যাক্টস এন্ড সায়েন্স। তো প্রোটিন কি দিয়ে শুরু হবে? প্রোটিন প্রোটিন শুরু হচ্ছে তোমাদের কনস্টিটিউয়েন্টস কি কি আছে? কনস্টিটিউয়েন্টস প্রত্যেকে মেন হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে। সেই অ্যামাইনো অ্যাসিডস কে যখন লিঙ্ক করি, ঠিক আছে, যে একটা কানেকশন বিল্ড হয়। এই কানেকশনটাকে আমরা বলি পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। এই ধীরে ধীরে যখন পেপটাইড বন্ড বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড থ্রু যখন জয়েনিং কানেকশন বিল্ড হয়, তখন তৈরি হয় আমাদের প্রোটিন। ঠিক আছে। তো আমরা বিশেষ করে কি দেখবো? আমাদের যে বায়োলজিক্যাল যে যত সব ফ্লুইডস রয়েছে, ঠিক আছে, এই বায়োলজিক্যাল ফ্লুইডস যে সব মেজর প্রোটিনস আছে, সেসব ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে। এটা হলো জিনিস। আর আমরা বিশেষ করে কিসের উপর ডিসকাস করব? আমাদের ডিসকাশনটা হবে বিশেষ করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের অ্যানালাইসিস অ্যান্ড মেজর প্রোটিনস, যেগুলো আমি বললাম। মেজর প্রোটিন যেমন সবাই জানো, অ্যালবুমিন, গ্লোবুলিন, ঠিক আছে, ফেরিটিন, আরো বিভিন্ন রকমের প্রোটিন আছে। আর এদের কিভাবে আমরা এস্টিমেট করব, তার একটা অ্যানালাইটিক্যাল টেকনিক্স। ঠিক আছে। তো প্রথমে ভাবলাম হয়তো একটা ক্লাসে মতো হয়ে যাবে, কিন্তু জিনিসটা যখন প্রোটিনটাকে যখন ঠিক মতো দেখলাম, তো এটা অনেক বড় ব্রড টপিক। ঠিক আছে। তো আজকে আমরা শুরু করবো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অ্যামাইনো অ্যাসিডস। তো অ্যামাইনো অ্যাসিড আসলে জিনিসটা কি? সব থেকে আগে বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন। ঠিক আছে। আমাদের প্রোটিনের বেসিক স্ট্রাকচারাল ইউনিট। তো এর রোল কি? এর রোলস হচ্ছে, প্রথম মেটাবলিক রোল আছে। মেটাবলিক রোলের মাধ্যমে এদের বিভিন্ন ভাগ আছে, যেমন গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ ফর্মেশন, ঠিক আছে, কিটোজেনেসিস মানে কিটোন বডি ফর্মেশন, এনার্জি প্রোডাকশন রয়েছে, ঠিক আছে, আর নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড জেনারেশন, এগুলো রয়েছে। তো এগুলো ভাগ আছে এদের রোলসের মধ্যে। আর কি কি? নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার জেনারেশন। নিউরো ট্রান্সমিটার যেমন কি আছে? ডোপামিন আছে, সেরোটোনিন আছে, সেরোটোনিন, আরো বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার আছে, সেগুলোকে জেনারেট করবে। তো এদেরকে মানে অ্যামাইনো আমরা এস্টিমেট করে কি স্কোপ লিখবো? আমাদের স্কোপ অফ অ্যাপ্রোচটা কি? স্কোপ অফ অ্যাপ্রোচ কিছুই না, যে আমরা এইদেরকে মেজার বা এস্টিমেট করে বিশেষ করে কি জানতে চাইছি? মেটাবলিক স্টাডিজ। মেটাবলিক স্টাডিজ যত সব মেটাবলিজম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেগুলো জানছি। আর কি? ডায়াগনোসিস, ডায়াগনোসিস অফ প্যাথোলজি অ্যান্ড ডিসঅর্ডার্স। বিভিন্ন ধরনের হেরিডিটারি ডিসঅর্ডার বিশেষ করে আমরা দেখে থাকি, হেরিডিটারি ডিসঅর্ডার। ঠিক আছে।
এই যে ডিসঅর্ডার কেন বলছি, কারণ অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে আসে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় কোথা থেকে? বিভিন্ন রকম মেটাবলিক ফ্যাটের দ্বারা। এবার সেগুলো যখন অ্যামাইনো যখন বিল্ড আপ হয়, কতটা আমার ব্যাগে দেখো পেয়ে যাবে, দিয়ে প্রোটিন তৈরি করে। প্রোটিন আমাদের কি বডির একটা ফাংশনাল বা ফেনোটাইপ, তাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ফাংশনাল বা ফেনোটাইপিক রিপ্রেজেন্টেশন হয়। তো এটা বিশেষ কোথা থেকে আসছে? জিন সিকোয়েন্সিং থেকে আসছে। ঠিক আছে, জিন সিকোয়েন্সিং। তো জিন সিকোয়েন্সিং তোমরা ভালো করে জানো যে কিভাবে হচ্ছে। সেন্ট্রাল ডগমা যদি ভালো করে পড়ে থাকো, সেন্ট্রাল ডগমা, সেখান থেকে আমাদের কিন্তু এই এমআইনো অ্যাসিডের সিকোয়েন্সিং হওয়ার পর তারপরে প্রোটিনের পর ফাংশনালিটি আর ফেনোটাইপ রিপ্রেজেন্টেশন হয়, দিয়ে আমাদের বডির যেসব কাজ আছে সেটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। নেক্সট নেক্সট হচ্ছে আমাদেরকে এবার জানতে হবে অ্যামাইনো অ্যাসিডের বায়োকেমিস্ট্রি আছে। অ্যামাইনো অ্যাসিডের বায়োকেমিস্ট্রি। তো আমরা যত সব অ্যামাইনো অ্যাসিড দেখছি, ঠিক আছে, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এটা মনে রাখবে, আলফা অ্যামাইনো অ্যাসিড। আর কি, যে এটা হচ্ছে এক ধরনের অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড যার মধ্যে কি একটা অ্যামাইনো গ্রুপ আছে। ঠিক আছে, একটা অ্যামাইনো গ্রুপ আর একটা কি কার্বক্সিল গ্রুপ আছে, কার্বক্সিল গ্রুপ, সিওএইচ কার্বক্সিল গ্রুপ আছে। ঠিক আছে, তো এর একটা জেনারেল ফর্মুলা আছে, আমাদের যত সব অ্যামাইনো অ্যাসিড আছে তার একটা জেনারেল ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? আর সিএইচ এনএইচ টু সি ডবল এইচ। এটা যদি একটু পিক্টোরিয়াল ডায়াগ্রামটা দেখি কেমন হচ্ছে, সে মাঝে সাথে একটা হাইড্রোজেন বন্ডিং, তার সাথে অ্যালকিল গ্রুপ একটা, এইদিকে অ্যামাইনো গ্রুপে চলে যাচ্ছে, আর কার্বক্সিল অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, কার্বক্সিল অ্যাসিড গ্রুপ। তো তোমার উপরের পোর্শনটা হয়ে যাচ্ছে তোমার কার্বক্সিল পার্ট, এটা হচ্ছে অ্যামাইনো পার্ট, এটা হচ্ছে অ্যালকিল পার্ট বা সাইড চেন যেটাকে আমরা বলে থাকি, সাইড চেন। ঠিক, আর এটা হচ্ছে আমাদের আলফা কার্বন অ্যাটম। ঠিক আছে, জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে বিশেষ করে আমাদের কি এই যে সাইড চেন, এই সাইড চেনের ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে, এই সাইড চেনের উপর ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন হয়ে থাকে। ঠিক আছে, এটা একটা ক্লাসিফিকেশনটা পড়ে যাচ্ছি, আগে বেশি জিনিসগুলো জেনে নিই। দেখো, আমাদের আমাদের বায়োলজিক্যাল ফাংশনে, ঠিক আছে, যত সব প্রোটিন আছে সেখানে মাত্র 20টা প্রোটিন out of 20 amino acids, out of 21 amino acids, only 20 amino acids are common. ঠিক আছে, 20 amino acids হচ্ছে কমন, শুধু একটা আনকমন হচ্ছে, সেটা কি? সেলেনো সিস্টিন। অ্যাকচুয়াল জিনিস মনে রাখতে পারলে ভালো, সেলেনো সিস্টিন হচ্ছে আনকমন। ঠিক আছে, একটা জিনিস বলে দিলাম যে সবাই হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট লাইসিন, এইটা মনে রাখবে, এক্সেপ্ট গ্লাইসিন। আর কি, প্রত্যেকটা হচ্ছে এল কনফিগারেশন, এল কনফিগারেশন। এল কনফিগারেশন আসছে কোথা থেকে? এই যে তোমাদেরকে এই জিনিসটা দেখলাম, এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে, যখন এই যে অ্যামাইনো গ্রুপটা, ঠিক আছে, বাম দিকে থাকছে তখন সেটাকে বলছি এল কনফিগারেশন। যদি এটা ডান দিকে থাকে, ঠিক আছে, এটা যদি এইদিকে চলে যায় তখন সেটাকে বলছি ডি কনফিগারেশন। ঠিক আছে, এটা হলো জিনিস, এটা হচ্ছে কেমিস্ট্রি। তো এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি। এবার কি প্রপার্টিজ আমাদের জানতে হবে, প্রপার্টিজ কি কি আছে অ্যামাইনো অ্যাসিডের প্রপার্টিজ। প্রপার্টিসে আমাদের সব থেকে মেইনলি জানতে হবে যে অ্যাসিড বেস জিনিসটা কি ওদের মধ্যে। আমরা ভালো করে জানি যে সিও হচ্ছে
নেগেটিভলি চার্জড, আর যে অ্যামাইন গ্রুপ হচ্ছে ওটা হচ্ছে পজিটিভলি চার্জড। ঠিক আছে, এটা নেগেটিভ, এটা পজিটিভলি চার্জড। তো এদের একটা যে কম্পাউন্ড ফর্ম হয় সেটাকে আমরা কি বলছি? অ্যাম্ফোলাইট। এটা সবাই জানো, অ্যাম্ফোলাইট। ঠিক আছে, তো এর মধ্যে বিশেষ করে আমরা কি কি দেখতে পাবো? একটা নেগেটিভলি চার্জ কম্পাউন্ড, একটা পজিটিভলি চার্জ কমপ্লেক্স দিয়ে একটা অ্যাম্ফোলাইট তৈরি হচ্ছে। আর আগে যেটা বলছি আর গ্রুপ, এই আর গ্রুপও কিন্তু এর একটা আয়নাইজেশন আমরা দেখতে পাই, বা চার্জ চার্জ দেখতে পাই, চার্জ আমরা দেখতে পাই। ঠিক আছে, এই জিনিসটাও আছে। তো এটা দেখে আমরা বিশেষ করে কি জানতে চাইছি? দেখো, একটা জিনিস কি, যে আমরা আমাদের বডির যে ফিজিওলজিক্যাল পিএইচ আছে, ফিজিওলজিক্যাল পিএইচ আছে, সেটা হচ্ছে কত? 7.4। এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের যে অ্যামাইনো অ্যাসিড আছে তার যে চার্জ সেটা কিন্তু ডিসোসিয়েট হয়। ঠিক আছে, তো এই ডিসোসিয়েশনটাকে আমি দেখছি কি হবে? ব্যাপার হচ্ছে আমি যে কম্পাউন্ড যেটা স্ট্রাকচারটা দেখালাম, এখানে বিশেষ করে যখন ডিসোসিয়েশনটা হয়, ঠিক আছে, তখন আমরা এইভাবে দেখতে পাবো। এটা হচ্ছে NH3, ডিসোসিয়েশন হওয়ার পর এটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, দিয়ে এদিকে হচ্ছে COH, এটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে, সরি, এটা কার্বন হবে, এটা হচ্ছে H, এটা হচ্ছে R। ঠিক আছে, যখন ডিসোসিয়েশন হয়ে যাবে তখন এটা হচ্ছে পজিটিভলি চার্জ, অ্যামাইনো গ্রুপটা হচ্ছে নেগেটিভলি চার্জ। ডিসোসিয়েশন হওয়ার পর, ডিসোসিয়েশনে কি হচ্ছে, যে হাইড্রোজেনের যে মানে হাইড্রোজেন বলতে পারো, বা যে চার্জের মধ্যে একটা স্থানান্তরিত, ঠিক আছে, যাতে ওরা কম্পাউন্ডটাকে স্টেবল করতে পারে। ঠিক আছে, স্টেবল হওয়ার কারণ কি? ওরা চাইছে যেন ওই পিএইচ এর এনভায়রনমেন্টে যেন ওদের কম্পাউন্ডটা স্টেবল থাকে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এই নেচার, এই যে অ্যামাইনো অ্যাসিড, এদের চার্জের নেচার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এদের পিএইচ ডিফার আমরা করতে পারি, এবং পিএইচ এর উপর ডিপেন্ড করে এদের চার্জের ডিফারেন্স আমরা দেখতে পাই। যদি যদি পিএইচ, আচ্ছা, এখানে পিএইচ বলার আগে একটা জিনিস আমি বলে দিই, যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট বা আইসোইলেকট্রিক পিএইচ। আইসো ইলেকট্রিক পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট। এই আইসোইলেকট্রিক পয়েন্ট বা আইসোইলেকট্রিক পিএইচ জিনিসটা কি? তোমরা এখানে ডেফিনেশন ভালো করে দেখেছো, যে এমন একটা পিএইচ, ঠিক আছে, এমন একটা পিএইচ যেখানে যে মলিকিউলস আছে সেই মলিকিউলস এর নেট চার্জ নিউট্রাল হয়ে যায়, বা নো নেট চার্জ থাকে, কোনো ধরনের চার্জ থাকে না, তখন সেটাকে আমি বলে দিচ্ছি আইসোইলেকট্রিক পয়েন্ট বা আইসোইলেকট্রিক পিএইচ। ঠিক আছে, এই জিনিসটা কোনো অসুবিধা নেই তো? তাকে কি বলবে? আইসোইলেকট্রিক পয়েন্ট বা আইসোইলেকট্রিক পিএইচ নিয়ে কোনো অসুবিধা নেই তো? মানে ওই চার্জটা কি জিরো হলো ওখানে? হ্যাঁ, ওই আইসোইলেকট্রিক পিএইচ এ আইসোইলেকট্রিক পিএইচ এ দেখো, আইসোইলেকট্রিক পিএইচ এ তোমার যে কম্পাউন্ড আছে, যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড ধরে নিলাম, ওই অ্যামাইনো অ্যাসিডের চার্জটা কি হবে? নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এর রিভাইস ভার্সা, যদি রিভার্সেবল যদি দেখো, যে যখন চার্জের ডিফারেন্স হবে তখন পিএইচটা আমার চেঞ্জ হবে। বা এই পরে জিনিসটা আমি বললে বুঝতে পারবে। দেখো, যখন পিএইচটা, ঠিক আছে, আইসোইলেকট্রিক পয়েন্টের কম থাকে, ঠিক আছে, তখন কি হয়ে যাচ্ছে? আমাদের যে কম্পাউন্ডটা ক্যাটায়নিক হয়ে যাচ্ছে, তার মানে কি? পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, পজিটিভলি চার্জ। আর যখন এই আইসোইলেকট্রিক পিএইচটা, সরি, পিএইচটা যখন আইসোইলেকট্রিক পয়েন্টের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কি? তখন সেটা অ্যানায়নিক হয়ে যাচ্ছে, অ্যানায়নিক হয়ে যাচ্ছে, দ্যাট মিনস নেগেটিভলি চার্জড। আর যখন পিএইচটা আইসোলেটেড পয়েন্টের ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন কি? ওটা অ্যাম্ফোলাইট হয়ে যাচ্ছে, অ্যাম্ফোলাইট, দ্যাট মিনস নিউট্রাল চার্জ। ঠিক আছে,
নিউট্রাল চার্জ। চার্জটা জিরো হবে ওখানে। হ্যাঁ, চার্জটা জিরো হবে, নেট চার্জ জিরো হবে। বেশ, এবার এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাসিড বেসের, যে কখন সেটা অ্যাসিডই বা বেসিড হবে। ক্লাসিফিকেশনটা বললে বুঝতে পারো, প্রপার্টিস আগে দেখিয়ে দিই। এবার কখনো কি আর দাদা বলছিলাম বলো, অ্যাম্ফোলাইট ওই পিএইচ আইসোলেটেড পিএইচ। আইসোলেটরি পিএইচটা বুঝতে পারলে? মানে অ্যাম্ফোলাইটটা কি, যখন ওই পিএইচ ইকুয়াল টু পিআই মানে অ্যাম্ফোলাইট জিনিসটা হচ্ছে যে এমন একটা ইলেকট্রোলাইট সেটা অ্যামফিবিক রোল করছে। অ্যামফিবিক মানেটা কি? অ্যামফিবিয়ান মানে কি, যে জলে স্থলে দু জায়গায় থাকে সেম। ওই জিনিসটা হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। কি ওই হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক হাইড্রোফিলিক আলাদা জিনিস, ওটা জলের সাথে চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে শুধু আমরা চার্জ, ঠিক আছে, চার্জ তাকে কি বলে বাংলায়, ও যাই বলুক, মানে একটা ইলেকট্রিক্যাল চার্জ, ঠিক আছে, একটা কম্পাউন্ড বা একটা মলিকুলার একটা ইলেকট্রিক্যাল চার্জ থাকে। তো তো ওই চার্জটাকে আমরা মাপি, ঠিক আছে। মেপে আমরা ডিসাইড করি যে কোন চার্জটা নেগেটিভলি চার্জ, যে অ্যানায়নিক, না কোন চার্জটা ক্যাটায়নিক না পজিটিভ, ঠিক আছে। যখন ওই মলিকুলের নেট চার্জ জিরো, ঠিক আছে, ওই যেই যখন জিরো হয়ে যাবে তখন সেটাকে আমরা ধরে নেব কি অ্যাম্ফোলাইট, বা যেটাকে আমরা বলি আরেকটা ভাষায় জুইটার আয়ন। জুইটার আয়ন, সেখানে কি হচ্ছে, পজিটিভ একটা কমপ্লেক্স রয়েছে, আবার নেগেটিভ একটা কমপ্লেক্স রয়েছে। যেখানে এরকম দেখালাম, একটা পজিটিভ কমপ্লেক্স রয়েছে, একটা নেগেটিভ কমপ্লেক্স রয়েছে, ঠিক আছে। এটা যদি একটু ভালো দিয়ে ভালোভাবে হয় তাহলে একটা হচ্ছে এইভাবে দেখানো যাবে, NH3 প্লাস এদিকে হচ্ছে CO মাইনাস, ঠিক আছে। তো এখানে বিশেষ করে এখানে একটা এইচ গ্রুপ ছিল, এইচ গ্রুপটা ডিসোসিয়েট হয়ে এখানে চলে যাচ্ছে, ঠিক আছে। চলো, আচ্ছা এখানে একটা মনে হয় আপনি বলি, তো ভালো করে জানো যে অ্যামোনিয়া আসলে কি ফ্রি ফর্মে NH2 ফর্মে থাকে। হ্যাঁ, NH2 ফর্মে থাকে, আর একটা লোন পেয়ার থাকে। NH3 প্লাস হবে যেটা, হ্যাঁ ওটা NH3 প্লাস, NH3 প্লাস হয়। তো যখন ডিসোসিয়েশন হচ্ছে, তো এর পার্শ্ববর্তী হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডটা রয়েছে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডটা রয়েছে এখানে, আলফা কার্বন। তো এখানে বিশেষ করে কি হচ্ছে যে যে এইখানকার যে ইলেকট্রিক, মানে কি বললে, ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে, এটা নিজেদেরকে স্টেবিলাইজ করার জন্য কি হচ্ছে, এর একটা ইলেকট্রন কার্ড এখানে একটা তৈরি হচ্ছে, যার ফলে কি এই হাইড্রোজেন কম্পাউন্ড, হাইড্রোজেন যে অ্যাটমটা, এটা এখান থেকে বেরিয়ে এইখানকার যে লোন পেয়ার, এই ইলেকট্রন দিয়ে এখানকার যে লোন পেয়ার আছে এখানে কোঅর্ডিনেটেড বন্ড তৈরি করছে, ঠিক আছে। তার মানে এটা কি হলো, এর কাছে দুটো ইলেকট্রন ছিল, একটা হাইড্রোজেনকে দিয়ে গেল, তার জন্য একটা প্লাস হয়ে গেল। আর এই কি হলো, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হলো, যে এখানে যে একটা ইলেকট্রন ছিল হাইড্রোজেনের, সেটা কার্বন কম্পাউন্ডে দিয়ে এখানে একটা ইলেকট্রন একটা স্টেবিলিটি ফর্ম করলো, ঠিক আছে। এর বিশিষ্ট এইচএস লেভেলে তোমরা আশা করি পড়েছো। তো এখানে কি হচ্ছে, এদিকে NH আর ইলেকট্রন শেয়ার করে কি হচ্ছে, NH3 এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে, মানে এটা এইভাবে ডিপিট করে যায়, দিয়ে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাচ্ছে, মানে ডিসোসিয়েশন হওয়ার পর, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে পিএইচ ব্যাপারটা দেখলাম। পিএইচ আমরা কি দেখি, পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, ঠিক আছে। হাইড্রোজেন আয়ন আমরা দেখি, এটা হালকা করে বলে দিচ্ছি, এটা তোমার বেসিক কেমিস্ট্রির আলাদা পার্ট। তো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যত বাড়বে
ঠিক আছে, যত বাড়বে তত পিএইচ কমবে, তার মানে এটা কি ক্যাটায়নিক চার্জ বাড়তে থাকবে। হাইড্রোজেন আয়ন যত কমবে তখন কি অ্যানোনিক চার্জ বাড়তে থাকবে। এই হলো ব্যাপার। পিএইচটা কিন্তু হাইড্রোজেন আয়নের উপর ডিপেন্ড করছে। আর আমরাও কি দেখলাম, হাইড্রোজেনের উপর ডিপেন্ড করলাম। হাইড্রোজেন আয়ন এখানে কিন্তু হাইড্রোজেনটা কিন্তু ডিসোসিয়েট হচ্ছে, সেম জিনিস পিএইচ এর ক্ষেত্রে সেম। তো এর উপর ডিপেন্ড করে চার্জ আর কি দেখছি, পিএইচটা দেখছি। তাহলে এর একটা আইডিয়া পাওয়া গেল তো। আইডিয়া পাওয়া গেল। বেশ, চলো এবার নেক্সট চলে যাই। আর গ্রুপের ইনফ্লুয়েন্সটা কি দেখো, ক্লাসিফিকেশনটা পরে দেখাচ্ছি। আর গ্রুপের ব্যাপারটা হচ্ছে কি, যে এদের একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, অনেকটা গাছের পাতার মতো। গাছের পাতা না, গাছের মানে ডালের মতো, গাছের ডালের মতো স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে। সেখানে বিভিন্ন রকমের পাতা আছে। এই বিভিন্ন রকমের পাতার উপর ডিপেন্ড করে কি হচ্ছে, এদের মধ্যে একটা প্রপার্টি শো করছে, বিভিন্ন ধরনের ভেরিয়েশন এর একটা প্রপার্টি শো করছে, ঠিক আছে। এদের উপর বেস করে কি আমরা জিনিসটাকে অ্যাসিডিকও বলতে পারি, বেসিকও বলতে পারি, বেসিক আর কি নিউট্রাল। তো এই সাইড চেন উপর ডিপেন্ড করে এটা বলতে পারি। আর কি এর যে সাইজের যে ভেরিয়েশন বা বলতে পারো যে গাছের ডালটা কতটা বড়, কতটা ছোট, কতটা ব্রাঞ্চ, ঠিক আছে, এদের উপর ডিপেন্ড করে কিন্তু এদের একটা ক্লাসিফিকেশন আছে। আর কি এই জিনিসটা যখন একটা একটা হোলসাম একটা জিনিস দেখবো, তখন কি এদের যে হাইড্রোফোবিসিটি বা হাইড্রোফিলিক হাইড্রোফোবিসিটি ওবিসিটি হাইড্রোফিলিক অ্যাক্টিভিটি, এটা এই নেচারটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই জিনিসটা যখন আমরা দেখছি, তখন আমরা কি বুঝতে পারছি যে পিএইচ দেখতে পেলাম, চার্জ দেখতে পেলাম, আর বা যে সাইড চেন ওর একটা প্রপার্টি দেখতে পেলাম। এর উপর ডিপেন্ড করে আমরা কি যে ক্রোমাটোগ্রাফিক সেপারেশন, সেটার একটা প্রিন্সিপাল আমরা খুঁজে পাই, ক্রোমাটোগ্রাফিক সেপারেশন, ঠিক আছে, যেটা এইচপিএলসি এর ক্ষেত্রে আমরা দেখে যাচ্ছি। তো কি এর উপর কি যেদের চার্জ আর যে প্রপার্টি অ্যাসিডিক, বেসিক আর নিউট্রাল, এইটার উপর একটা ক্রোমাটোগ্রাফিক সেপারেশন দেখতে পাই। আর কি যদি যদি আমরা চার্জ আর পোলার সাইড চেন পাই, ঠিক আছে, তাহলে কি আমাদের হাইড্রোফিলিসিটি বা হাইড্রোফিলিক অ্যাক্টিভিটি এটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। কেননা ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে, ইলেকট্রন কি ডেপিক্ট করছে, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। আর ওয়াটারের সাথে বন্ডিং করতে গেলে কিন্তু এই ইলেকট্রোনেগেটিভ ব্যাপারটা চলে আসে। তার মানে এটা কি আমাদের ওয়াটারে কি আছে, এইচ টু ও আছে, এদের একটা ইলেকট্রন ক্লাউড আছে, যেমন লোন পেয়ার আছে। এই লোন পেয়ার সাথে কি একটা হাইড্রোজেন বন্ডিং আমরা দেখতে পাই, ঠিক আছে। অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই জিনিসটা কিন্তু মনে রাখবে আমাদের প্রোটিনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি শো করে। তার ক্ষেত্রে কি হাইড্রোজেন বন্ডিং আমরা দেখতে পাই, ঠিক আছে। এই হাইড্রোজেন বন্ডিং কিন্তু প্রোটিনের স্টেবিলিটিকেও, এর প্রোটিন স্টেবিলিটির মধ্যে ইনভলভ থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের কাজে লাগে। আর কি যদি এই জিনিসটা যদি বাড়ে, ঠিক আছে, বা চার্জ বা পোলার সাইড যদি থাকে, তাহলে হাইড্রোফিলিক অ্যাক্টিভিটি বাড়বে বা ওয়াটার সলিবিলিটি বাড়বে, ঠিক আছে। ওয়াটার ওয়াটার সলিবিলিটি বাড়বে। এবার সেই জায়গায় যদি অ্যালিফ্যাটিক বা অ্যারোম্যাটিক, অ্যালিফ্যাটিক মানে কি রিং স্ট্রাকচার, অ্যারোম্যাটিকে কি বোঝাচ্ছে, তোমার বেঞ্জিন রিং স্ট্রাকচার বা বেঞ্জিন রিং, এগুলা যদি থাকে, তখন কি এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কমে যাচ্ছে বা ইলেকট্রোনেগেটিভিটি নাই।
যেটাকে একদিক থেকে বলা যায় নন পোলার। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে কি আমাদের কি হাইড্রোজেন বন্ডিং যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু দেখতে পাবো না, যার ফলে কি হবে ওয়াটারের সলিবিলিটি আমরা পাচ্ছি না। ঠিক আছে, তো এত ধরনের জিনিস আছে। আচ্ছা, এবার আমি চলে যাই ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনটা বলে দিতে হবে, হালকা একটু বলে হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা বই থেকে করিয়ে দিচ্ছি, একটা লেখার আমার দরকার নেই এটাতে, কারণ সেম জিনিস, ফ্যাকচুয়াল জিনিস। দেখো, অনেক রকম ভাগ আছে। একটা হচ্ছে স্ট্রাকচার উপর বেস করে, ঠিক আছে, আর কোথায় গেল, স্ট্রাকচার উপর বেস করে, সাইড চিহ্ন উপরে বেস করে, আর একটা হচ্ছে মেটাবলিজমের বেস করে। ঠিক আছে, আর লাস্টলি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, যেটা এসেনশিয়াল নসেসিটি যেটাকে আমরা বলছি। ঠিক আছে, এটা পড়ে যাচ্ছি। তো স্ট্রাকচার উপর বেস করে আমাদের যে ক্লাসিফিকেশনটা রয়েছে, এখানে বিশেষ করে কি যে মনো অ্যামাইনো মনো কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে কি একটা অ্যামাইনো গ্রুপ থাকছে NH2 গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ থাকছে। তো এদের একটা ক্লাসিফিকেশন রয়েছে। তো এখানেও কিন্তু ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল, একটা ব্রাঞ্চড। ঠিক আছে, কারো ক্ষেত্রে হাইড্রোক্সিল পার্ট থাকবে, কারো ক্ষেত্রে সালফার থাকবে। ঠিক আছে, তো কারো ক্ষেত্রে আবার অ্যামাইড গ্রুপ থাকবে। ঠিক আছে, এদের ছবিগুলা ঝাপসা ঝাপসা আসছে, ঠিক আছে, এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, গ্লাইসিন আর অ্যালানিন। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল, এদের কোনো সেরকম কিছু নেই। এখানে শুধু একটা অ্যালকিল গ্রুপ আছে বা মিথাইল গ্রুপ আছে। ঠিক আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে। এখানে যদি তোমার ভালো করে দেখতে হবে, একমাত্র গ্লাইসিন হচ্ছে আমাদের মানে কি বলে কাইরাল কার্বন থাকে না গ্লাইসিনে। ঠিক আছে, বাকি সবকিছুতে গ্লাইসিন কাইরাল কার্বন আছে, এই জিনিসটা ডিস্টিংগুইশেবল। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল। ব্রাঞ্চের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, ব্রাঞ্চ মানে হচ্ছে কি যে আমাদের যে চেনটা রয়েছে, এই চেন থেকে আরো কিছু কিছু ডাল বের। ঠিক আছে, এই ডালের উপর ডাল চলে আসছে মানে হচ্ছে যে এটা ব্রাঞ্চড। এখানে কি কি করছে, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন। ঠিক আছে, আর নেক্সট নেক্সট হচ্ছে হাইড্রোক্সিল পার্ট। এই যে বলে দিলাম হাইড্রোক্সিল পার্ট এখানে জয়েন হয়ে গেছে। এই যে চেনটা, চেনে যখন হাইড্রোক্সিল পার্ট জয়েন হয়ে যাচ্ছে, তখন সেটা একটা আলাদা আলাদা ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে। সেখানে কি কি করছে, সেরিন, থ্রিওনিন। ঠিক আছে, হাইড্রোক্সিল পার্ট যুক্ত হয়ে যাচ্ছে। আর কি, যদি সালফার চলে আসে, এখানে যেমন দেখতে পাচ্ছ সিস্টিনের ক্ষেত্রে এখানে একটা সালফার গ্রুপ চলে আসছে, মিথিওনিনের ক্ষেত্রে একটা সালফার গ্রুপ চলে আসছে। কোথায়, এই সাইড চেনের এখানে। তখন সেটাকে বলে দিচ্ছি সালফার কোলিন অ্যামাইনো অ্যাসিড, সিস্টিন, মিথিওনিন। এবার কি, যখন অ্যামাইড গ্রুপ, ঠিক আছে, অ্যামাইড গ্রুপ মানে হচ্ছে কি NH2 প্লাস NH2 অ্যাড হয়ে যাচ্ছে, অ্যামাইড গ্রুপ একটা অ্যাড হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলে দিচ্ছি অ্যামাইড গ্রুপ। তো সেখানে কি কি করছে, অ্যাসপারাজিন, গ্লুটামাইন। ঠিক আছে, এবার যখন আচ্ছা এগুলো হচ্ছে মনোবেসিক, এই সরি হ্যাঁ মনোবেসিক মনোকার্বক্সিলিক অ্যাসিড। মানে এটা কি হলো, প্রত্যেকটা দেখতে হবে যে একটা কার্বক্সিল পার্ট আছে, একটা অ্যামাইনো পার্ট আছে, কার্বক্সিল অ্যামাইনো এক একটা করে আছে প্রত্যেকটাতে। এটা হয়ে যাচ্ছে মনোবেসিক মনোকার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এবার যখন ডাইকার্বক্সিলিক অ্যাসিড পড়ে যাবে, যেখানে কি কি পড়ছে, এই যে মনো অ্যামাইনো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তার মানে কি হলো যে একটা অ্যামাইনো গ্রুপ থাকছে আর দুটো কার্বক্সিলিক গ্রুপ থাকছে। ঠিক আছে, তো এখানে কি কি পড়ছে, ছবি দেখে দেখে নিচ্ছি। এই যে দেখো, উপরে একটা আছে কার্বক্সিলিক পার্ট, নিচে একটা আছে কার্বক্সিলিক পার্ট, আর এখানে একটাই অ্যামাইনো গ্রুপ আছে। ঠিক আছে, তো এখানে বিশেষ করে কি আমার চেনের মধ্যে একটা কার্বক্সিলিক অ্যাসিড দেখতে পাচ্ছি এক্সট্রা করে, ওই জন্য এটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তো এটা হয়ে যাচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। আর এখানেও সেম দেখতে পাচ্ছ যে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, আর চেনে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, আর এখানে একটাই অ্যামাইনো গ্রুপ আছে। তো এটাও একটা হচ্ছে
হচ্ছে কি একটা গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট, যেটা আমরা বলে থাকি গ্লুটামেট। তোমার দরকার পড়লে গ্লুটামেটটা মনে রাখবে যে এর যে সাইড চেনের যে কার্বক্সিলিক অ্যাসিড সেটা হচ্ছে গামা পজিশনে আছে, ঠিক আছে, গামা পজিশনে আছে, ঠিক আছে, বা গামা গ্লুটামিক অ্যাসিড আমরা বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আর কি ভাগ রয়েছে? ডাই বেসিক মনোকার্বক্সিল, মানে কি দুটা বেসিক পার্ট থাকছে, দুটা অ্যামাইনো গ্রুপ থাকছে, আর একটাই কার্বক্সিলিক অ্যাসিড থাকছে। সেটা ছবি দেখিয়ে দেখিনি কি কি আছে। হয়ে গেল এখানে, এই যে ভালো করে দেখো, এই যে হচ্ছে একটা সাইড চেনে যে একটা অ্যামাইনো গ্রুপ, এখানে একটাই কার্বক্সিলিক গ্রুপ, এখানে একটা অ্যামাইনো গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডাইবেসিক অ্যামাইনো অ্যাসিড। সেম এখানে দেখতে পাচ্ছ কি, এখানে একটা অ্যামাইনো গ্রুপ, এখানে একটা অ্যামাইনো গ্রুপ, কিন্তু এখানে একটা কার্বন গ্রুপ। এটা হয়ে যাচ্ছে তোমার ডাইবেসিক অ্যামাইনো অ্যাসিড। তো এটা হচ্ছে আর্জিনিন, আর এটা হচ্ছে লাইসিন, ঠিক আছে। আর কি কি ভাগ আছে? আর হচ্ছে তোমার অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক হয়ে যাচ্ছে তোমার বেনজিন রিং স্ট্রাকচার আর রিং স্ট্রাকচার, ঠিক আছে। হয়ে গেল এই যে বেনজিন স্ট্রাকচার, এই দেখতে পাচ্ছ বেনজিন স্ট্রাকচার, বেনজিন স্ট্রাকচার চলে আসছে কিন্তু অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হয়, ঠিক আছে। তার মধ্যে এটা হচ্ছে তোমার সেই বিটা পার্ট, কার্বক্সিলিক পার্ট, একটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, একটা হচ্ছে টাইরোসিন, ঠিক আছে। ফিনাইল অ্যালানিন আর টাইরোসিন, ফিনাইল অ্যালানিন টাইরোসিনের মধ্যে কি তফাৎ সেটা ভালো করে দেখে বুঝতে পারছো যে টাইরোসিনে কিন্তু একটা হাইড্রোক্সিল পার্ট কিন্তু বেনজিন রিং এ আছে, কিন্তু ফিনাইল অ্যালানিনে সেই জিনিসটা নেই। এটা এটা দেখে তুমি ডিস্টিংগুইশ করতে পারো। বেশ, আর কি কি পার্ট আছে? হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। হেটারোসাইক্লিক দেখে বুঝতে পারছো যে ওদের সাইক্লিক একটা কম্পাউন্ড আছে, সেখানে কিন্তু যে আমরা বেনজিন যেটা দেখি একটা ইউনিফর্ম স্ট্রাকচার আছে, কিন্তু সেটাতে কিন্তু ইউনিফর্ম স্ট্রাকচার থাকে না, ঠিক আছে। এই যেখানে দেখতে পাচ্ছ হেটারোসাইক্লিক ট্রিপ্টোফ্যান, বেনজিনও রয়েছে, এদিকে আবার একটা আলাদা একটা এন্ডল গ্রুপও রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলে দিচ্ছি আমরা কি ট্রিপ্টোফ্যান। এখানে কি একটা সাইড চেন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হেটারোসাইকেল, ঠিক আছে। হুম, আর কি কি আছে? ইমিনো অ্যাসিড। ইমিনো অ্যাসিড প্রোলিন, প্রোলিন একটা আলাদা কমপ্লেক্স অ্যামিনো অ্যাসিড, এখানে ভালো করে দেখতে পাচ্ছ ইমিনো অ্যাসিড প্রোলিন, এই যে এটা হচ্ছে প্রোলিন, এটা হচ্ছে কমপ্লেক্স। এই যে সাইড চেনটা, এই যে অ্যামাইনো গ্রুপটা, এই অ্যামাইনো গ্রুপটা কিন্তু এই রিং এর মধ্যে পড়ছে, ওই জন্য এটা হচ্ছে কমপ্লেক্স অ্যামিনো অ্যাসিড এর মধ্যে পড়ে, ঠিক আছে। প্রোলিনের এটা হচ্ছে তফাৎ, ঠিক আছে। চলো, এই ক্লাসিফিকেশনটা হলো। এবার হচ্ছে তোমার সাইড চেন উপর বেস করে, ঠিক আছে। দেখো, আমি আগে কি বুঝলাম কিছু কিছু জিনিস, যে চার্জ আর পোলারিটি। দেখো, পোলারিটি কখন দেখি? যখন ইলেকট্রোনেগেটিভিটি দেখি। ইলেকট্রোনেগেটিভিটি কখন দেখবো? যখন ইলেকট্রন ক্লাউড ব্যাপার আসবে, লোন পেয়ার ব্যাপার আসবে। তো সেই জিনিসটা যখন হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, তার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন রয়েছে, ঠিক আছে। তো প্রথম যে জিনিসটা হচ্ছে যে যাদের ক্ষেত্রে নন পোলার সাইড চেন থাকে, তার মানে কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকছে না, সেটা কি কি? অক্সিজেন, নাইট্রোজেন এন্ড সালফার, ঠিক আছে। এদের মধ্যে কি কি পড়ছে? অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, অনেক কিছু পড়ছে। তো আমি চারটা এক্সাম্পল ভালো করে দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে অ্যালানিন, কোথায় গেল, এই দেখো অ্যালানিন, এই অ্যালানিনের সাইড চেন, এটা হাইড্রোজেন বাদই দাও, গ্লাইসিনের ক্ষেত্রে বাদ দাও। অ্যালানিন, এখানে শুধু একটা মিথাইল গ্রুপ আছে, এখানে না অক্সিজেন আছে, না নাইট্রোজেন আছে, না সালফার গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে কি এদের মধ্যে কোনো ইলেকট্রন পেয়ার নেই, ইলেকট্রন নেগেটিভ কোনো ক্লাউড নেই, যার ফলে কি এরা কি পোলারিটি শো করবে না, ঠিক আছে। তার মানে কি যে ওয়াটারের সাথে তাদের মানে বন্ডিং তৈরি হবে না, তার মানে কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে হাইড্রোফোবিক, ঠিক আছে। এটা হলো হাইড্রোফোবিক। সিমিলারলি আর কি কি দেখলাম? ভ্যালিন, লিউসিন, কোথায় গেল ভ্যালিন এন্ড লিউসিন। এই যে সাইড চেন দেখছো এদের, এদের মধ্যে না অক্সিজেন আছে, না নাইট্রোজেন, না সালফার আছে, মানে ইলেকট্রোনেগেটিভ কোনো অ্যাটম বা ইলেকট্রোনেগেটিভ কোনো পার্ট থাকছে না,
তার কোনো এদের মধ্যে কোনো পোলারিটি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে জিনিস। আর কি কিছু কিছু অ্যামিনো অ্যাসিড যেগুলো হচ্ছে আনচার্জ বা নন আয়নিক পোলার সাইড চেন। নন আয়নিক পোলার সাইড চেন তার মানে কি, মানে পোলার আছে কিন্তু চার্জ নেই। সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে গ্লাইসিন, গ্লাইসিন দেখিয়ে দিলাম। হাইড্রোজেন কিন্তু তোমার পোলার, ঠিক আছে, কিন্তু তার কোনো চার্জ কিন্তু থাকছে না। কেন? স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে। এই স্ট্রাকচারে বিশেষ করে কি দেখতে পাচ্ছি, এখানে একটা কার্বনেট, ঠিক আছে, তার একটা পার্ট হচ্ছে অ্যামাইনো গ্রুপ, তার একটা পার্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন যে ইলেকট্রন ক্লাউড বা তার যে ইলেকট্রোনেগেটিভিটি, সেটা কিন্তু পুরো কমপ্লেক্স মলিকুলে কিন্তু শেয়ার হয়ে যায়। তার মানে হলো এটা যে তার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অতটা এফেক্ট করে না, ঠিক আছে, এটা পুরোপুরি আনচার্জডই থেকে যায়, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল কি আছে, সেরিন থ্রিওনিন। সেরিন থ্রিওনিন কোথায় গেল, সেরিন এন্ড থ্রিওনিন, হুম, সেরিন এন্ড থ্রিওনিন এটাও কিন্তু আনচার্জ কিন্তু পোলার। এর মধ্যে তুমি ইলেকট্রন পেয়ার দেখতে পাচ্ছ, এই দেখো হাইড্রোক্সিল পার্টে ইলেকট্রন পেয়ার থাকছে, কিন্তু কি এদের যে নিউট্রালিটি এটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ। কারণ কি, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামাইড গ্রুপ এরা কিন্তু টোটাল মলিকুলার যে চার্জ সেটাকে নিউট্রাল করে দিচ্ছে। যার কারণে এটা হচ্ছে আনচার্জড, সেরিন এন্ড থ্রিওনিন। তো এটা হচ্ছে তোমার আনচার্জড বা নন আয়নিক পোলার সাইড চেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি হাইড্রোফিলিক, সরি সরি, হাইড্রোফিলিক কেন বললাম, কোথায় গেল এক্সপ্লেনেশনটা। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করতে হবে, এটা আমি পরে ক্লিয়ার করে দিচ্ছি, এটা ছাড়ো, নেক্সট দিচ্ছি। নেক্সট একটা ক্লাসিফিকেশন আছে, আচ্ছা এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে চার্জ আর আয়নিক পোলার সাইড চেন। জিনিসটা কিন্তু ডিটারমিন করছে যে আমার ওই অ্যামিনো অ্যাসিডটা অ্যাসিডিক হবে না বেসিক হবে, ঠিক আছে। এর মধ্যে যদি নেগেটিভ চার্জ থাকে সাইড চেনে, তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাসিডিক, আর যদি সেটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বেসিক, ঠিক আছে। এটা হচ্ছে সাইড চেনে, যেমন হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড দ্বারা। অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড দেখি এবার। অ্যাসপার্টিক অ্যাসিড, এই অ্যাসপার্টিক অ্যাসিড নেগেটিভ চার্জ, তার মধ্যে ইলেকট্রোনিউডিও আছে, তার মানে কি এরা পোলার প্লাস এরা চার্জড মলিকিউল, ঠিক আছে। এরা কিন্তু হাইড্রোফিলিক, ঠিক আছে। এখানেও সেম একটা জিনিস দেখতে পাচ্ছ কি, যে এখানে কিন্তু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে এবং সে একটা চার্জও ক্যারি করছে, তো এটা হয়ে যাচ্ছে তোমার হাইড্রোফিলিক। এটা হচ্ছে অ্যাসিডিক। আর বেসিক যখন সেটাতে পজিটিভ চার্জ আমরা দেখতে পাবো, যেমন আর্জিনিন আর হিস্টিডিনের ক্ষেত্রে। আর্জিনিন কোথায় গেল, হুম, এই যে আর্জিনিন, এখানে আর্জিনিন দেখতে পাচ্ছ পজিটিভলি চার্জ আছে। আর যে নাইট্রোজেন দেখতে পাচ্ছ, এই যে নাইট্রোজেন পার্ট, এগুলো এগুলো তো কিন্তু লোন পেয়ার আছে, তার মানে কি বলছি, মানে এগুলো হচ্ছে হাইড্রোফিলিক বা পোলার, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে কি মেটাবলিক ক্লাসিফিকেশন, ঠিক আছে। মেটাবলিজম ডিপেন্ড করে, তো মেটাবলিজম ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিড কি হয়, যে কিটোন বডি ফর্মেশন করে বা গ্লুকোজ ফর্মেশন করে, বা কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড দুটোই ফর্মেশন করে। তো এটার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন আছে। তো একটাকে বলে দিচ্ছি পিওরলি কেটোজেনিক, এখানে শুধু একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সেটা হচ্ছে লিউসিন, ঠিক আছে। আর পিওরলি গ্লুকোজেনিক, সেখানে মোট 14টা অ্যামাইনো অ্যাসিড আছে। সেটা কিভাবে দেখবো, যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে কি কিটোজেনিক আছে গ্লুকোজেনিক আছে, সেগুলো হচ্ছে লাইসিন, আইসোলিউসিন, ফিনাইলালানিন, টাইরোসিন এন্ড ট্রিপ্টোফ্যান, ঠিক আছে। এরা হচ্ছে কিটোজেনিক আর গ্লুকোজেনিক দুটাই হয়। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পুরোটাই গ্লুকোজেনিক। তার মানে কি, যে অ্যামাইনো অ্যাসিড কিটোন বডি ফর্মেশনও করছে একদিক থেকে, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজেনিক ফর্মেশন করছে, কেউ কেউ আবার দুটোই করছে, ঠিক আছে। এর একটা ক্লাসিফিকেশন। বাকি নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের উপরে একটা ক্লাসিফিকেশন রয়েছে, সেটাকে আমরা কি বলছি, একটা হচ্ছে এসেনশিয়াল আর একটা হচ্ছে নন এসেনশিয়াল, ঠিক আছে। তো এসেনশিয়াল নন এসেনশিয়াল আশা করি সবাই জানো, কোনটা এসেনশিয়াল কোনটা নন এসেনশিয়াল, এটা মনে রাখার চেষ্টা করবে অবশ্য।
তো বই যেটা দেওয়া আছে সেটা সব থেকে ইজি। তো আমাকে একটা উত্তর বলো যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কতটা আছে, কটা আছে? বলো বল বলো, এসেনশিয়াল আটটা। অ্যামাইনো অ্যাসিড কটা আছে? হুম, আটটা হচ্ছে তোমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এটা একমাত্র অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে? বাকি যদি মানে ইনফ্যান্ট ধরা হয়, চাইল্ড ধরা হয়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 10টা হবে, ঠিক আছে? যে 8টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেখানে আরো দুটো অ্যামাইনো অ্যাসিড অ্যাড হয়, সেটা হচ্ছে আর্জিনিন আর হিস্টিডিন, ঠিক আছে? আর্জিনিন হিস্টিডিন কেন থাকে? দেখো, প্রথম কথা হচ্ছে আর্জিনিন হিস্টিডিন বডি তৈরি করে, ঠিক আছে, কম বয়সের হলেও তৈরি করে, কিন্তু রিকোয়ারমেন্টটা একটু বেশি হয়, যার কারণে আর্জিনিন হিস্টিডিনটা আমাদেরকে ফুড ইনটেক থেকে আমাদের সেটা কনজিউম করতে হবে, ঠিক আছে? তো এই জন্য ইনফেন্ট বা চাইল্ডের ক্ষেত্রে আর্জিনিন হিস্টিডিনটাও কিন্তু এসেন্সিয়াল, বা যেটাকে আমরা বলছি সেমি এসেন্সিয়াল, ঠিক আছে? কারণ অ্যাডাল্ট হয়ে গেলে সেই জিনিসটা আর দরকার পড়ে না। তো কি কি রয়েছে এসেন্সিয়ালের ক্ষেত্রে? আইসোলিউসিন, লিউসিন, থ্রিওনিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইলানিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন। এই নিউমোনিক্সটা বইয়ে যেটা আছে ওটা মনে রাখলেও হবে, যে এনি হেল্প ইন লার্নিং দিস লিটল মলিকুলস প্রোস ট্রুলি ভ্যালুয়েবল, ঠিক আছে? আর্জিনিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, তারপরে হচ্ছে লাইসিন, মিথিওনিন, ফিনাইলানিন, ট্রিপ্টোফ্যান, আর সেকশন হচ্ছে ভ্যালিন, ঠিক আছে? এভাবে মনে রাখলে হবে, যেটা আছে ওটা দিয়ে মনে রাখলে হবে, অসুবিধা নেই। তো এই হলো জিনিস এসেন্সিয়াল আর নন এসেন্সিয়াল। আচ্ছা, ক্লাসিফিকেশন হয়ে গেল, এবার অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। এই পর্যন্ত যে ফ্যাক্টফুল জিনিসগুলো রয়েছে আর কিছু বেসিক কেমিস্ট্রি রয়েছে, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। তা যেটা বললেন আলফা অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, মেটাবলিজমটা শুরু করা যাক। মেটাবলিজমটা ভারী বড় আছে। অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম মানে কি? যে একটা হচ্ছে তোমার ইনটেক, তারপরে ডাইজেশন, তারপরে অ্যাবজর্পশন, তারপরে বাকি যা মেটাবলিক ফেট আছে, ঠিক আছে? এই জিনিসটা ইনটেক মানে হচ্ছে কি, যে সোর্স কি আমাদের অ্যামাইনো অ্যাসিড পাওয়ার সোর্স কি, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেগুলো সোর্স কি? সব থেকে ভালো সোর্স হচ্ছে তোমার, একটা হচ্ছে মাংস, একটা হচ্ছে দুধ, আর হচ্ছে ফিশ, ভালো ফিশ, আর বলছাল ফিশ নাই, ভালো ফিশ, এগুলো হচ্ছে তোমার সোর্স, ঠিক আছে? তো এর মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট কতটা, কতটা দরকার? রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার 0.8 গ্রাম পার কিলোগ্রাম অফ বডি ওয়েট। বডি ওয়েট যত রইবে তার 0.8 গ্রাম রেটে থাকতে হবে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড, এটা কাদের দরকার, নিডস কাদের, ইন্ডিকেশন যেটাকে আমি বলছি। দেখো, যারা ওয়েট গেইন করবে তারা তো হবেই, ওয়েট গেইন আছে, প্রেগনেন্ট মহিলাগুলো যেগুলো আছে, যাদের প্রোটিন লস হচ্ছে তারা আছে, ঠিক আছে? তো গ্রোথ ফেজে একটা আছে তাদের, যখন প্রেগনেন্ট ডেলিভারি হওয়ার পর ল্যাকটেশন পিরিয়ডে যায় তখন আছে। তো কারো কারো ক্ষেত্রে যখন প্রোটিন ব্রেকডাউন এক্সেস হয়ে যায়, প্রোটিন ব্রেকডাউন যখন এক্সেস হয়ে যায় তাদের ক্ষেত্রেও আছে, ঠিক আছে? তো কারো তো এত কিছু ব্যাপার আছে, তো এত কিছু জন্য আমাদের অ্যামাইনো অ্যাসিড কিন্তু অবশ্যই লাগবে। তো ওয়েট গেইন তো জানোই, আর আমরা এরকম বয়সে যে গ্রোথ হচ্ছে,
গ্রোথ হওয়ার পর তারপরে চলে আসবে তোমার প্রোটিন লস ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি, তারপর ল্যাকটেশন, তাদের আবার গিয়ে আবার প্রোটিন লস করছে। ঠিক আছে, তো এত এত আমাদের লাইফের সাইকেলে আমাদের প্রোটিন দরকার পড়ছে ডেইলি লাইফে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি এই জিনিস যদি মেনটেন না হয় তাহলে দু ধরনের ব্যাপার আছে। ঠিক আছে, প্রথম ব্যাপারটা কি, যে আমাদের ক্যালোরি কিন্তু ঠিক আছে, অ্যাডেকুয়েট ক্যালোরি আছে, কিন্তু কিন্তু আমাদের প্রোটিনটা কম, লো প্রোটিন। তখন সেটাকে আমরা কি বলছি, এটা তোমরা বলবে আমাকে। আর যখন যখন আমার ক্যালোরিও কম আছে, লো ক্যালোরি প্লাস লো প্রোটিন, তখন আমরা কি বলছি, কে বলতে পারবে? যখন ক্যালোরি ঠিক আছে, প্রোটিন কম, তখন কি হয়, সেই জিনিসটার নাম কি? আর যখন ক্যালোরিও কম থাকে, প্রোটিনও কম থাকে, তখন সেটাকে আমরা কি বলছি? অ্যাডিকুয়েট ক্যালোরি আর লো প্রোটিনে কোয়াসিওরকর, আর লো ক্যালোরি লো প্রোটিনে ম্যারাসমাস। একটা হচ্ছে কোয়াশিওরকর, আর একটা হচ্ছে মেরাসমাস। এই হলো জিনিস। এর মধ্যে বিশেষ করে কোয়াশিওরকরের ক্ষেত্রে কি হচ্ছে, মাল নিউট্রিশন অফ প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। আর মেরাসমাসে কি হচ্ছে, যে আমার দুটোতেই মাল নিউট্রিশন হচ্ছে, প্রোটিন অ্যান্ড ক্যালোরি। তো শুধু প্রোটিনের যখন মাল নিউট্রিশন হয় তখন কি, আমাদের অ্যালবুমিন কমে যায়, ইডিমা হয়, অ্যাসাইটিস হয়, ঠিক আছে, গ্রোথ ফ্যাক্টর হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট ইমিউনো ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে, এটা একটা জিনিস এগুলো দেখতে পাবে। আর যখন একটা ইনিশিয়াল ফেজে থাকবে তখন একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবে সে প্রোটিন লস বা প্রোটিন কম আছে ওর ক্ষেত্রে। অ্যাপ্যাথি মানে কি, অ্যাপ্যাথি ইন্টারেস্ট, কোনো কাজে তার ইন্টারেস্টিং থাকবে না। লো অ্যাপাটাইট, অ্যাপাটাইট কমে যাবে। ঠিক আছে, ইমোশনাল, ইমোশনাল কি বলে, মানে ইমোশনালি সে ডিসকানেক্টেড থাকবে যে কোনো জিনিসে, কাজের ক্ষেত্রেও বলবে, সোশ্যাল সোশ্যালের ক্ষেত্রেও ডিসকানেক্টেড থাকবে। কমপ্লিট হয়ে গেল? আচ্ছা, কতক্ষণ আর? 10 মিনিট। 10 মিনিট পরে তো হচ্ছে কোয়াশিওরকর ক্ষেত্রে মেরাসমাসে করে এক্সট্রা করে বলার কিছু নেই, সবই কমে যাচ্ছে, তার মানে সবই সমস্যা হবে। ঠিক আছে, এই হচ্ছে ক্লিনিক্যাল ইন্ডিকেশন। তো এবার শুরু করি। তো সব থেকে মেন জিনিস, আমরা যে প্রোটিন ইনটেক করছি, ঠিক আছে, সেটা কিভাবে ইনটেক করি? কুকড। তার মানে কি হলো, প্রোটিনটা ডিনেচার হয়ে গেল। ঠিক আছে, এই ডিনেচার প্রোটিনটাকে আমরা পরে কি করি, আমাদের খাবারে যখন আমাদের বডিতে আসে তখন বিভিন্ন এনজাইমেটিক অ্যাকশনের মাধ্যমে সে কাজ করে, এনজাইমেটিক অ্যাকশন কাজ করে। ঠিক আছে, তো এই যে এনজাইম গুলো রয়েছে, এগুলো হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, প্রোটিওলাইটিক এনজাইম নাম দেখে বুঝতে পারছো যে প্রোটিনকে লাইসিস করছে, তার মানে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। এর কোন ক্লাসে পড়ছে? হাইড্রোলেজ, হাইড্রো ক্লাসের এনজাইম এগুলো। ঠিক আছে, তো এই এনজাইমস গুলো আমাদের বডিতে এজ এ জাইমোজেন্স বা জাইমোজেন ক্লাসে হিসেবে আমাদের বডিটা সিক্রিট করে, মানে কি ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রিট করে। ঠিক আছে, এই ইনঅ্যাক্টিভ ফর্মটাকে পরে আবার অ্যাক্টিভেট করতে হয়। ঠিক আছে, তো একটা প্রসেস আছে, একটা রিঅ্যাকশন আছে। তো বিশেষ করে কি কি, আমাদের যে বডি আছে, আমাদের বডিতে মেইনলি ইন্টেস্টাইনাল একটা এনজাইমস আছে, গ্যাস্ট্রিক একটা এনজাইম আছে। ঠিক আছে,
আর একটা কি প্যানক্রিয়াসের কিছু একটা এনজাইম আছে, আর প্যানক্রিয়াটিক জুস যেটাকে বলছি। তো সবার আমি শুরু করি গ্যাস্ট্রিক থেকে, ঠিক আছে। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক এনজাইম বা গ্যাস্ট্রিক ডাইজেশন। তো গ্যাস্ট্রিক ডাইজেশনে তোমরা ভালো করে জানো গ্যাস্ট্রিক বা স্টোমাকে কোন এনজাইম থাকে? পেপসিন, ঠিক আছে। তো পেপসিনের প্রিকারসর ফর্ম কোনটা? পেপসিনোজেন। তো পেপসিনোজেনটাকে অ্যাক্টিভেট কে করছে? এটা হচ্ছে এসসিআর, মানে লো পিএইচটা লো থাকবে, মানে অ্যাপ্রক্স 2 পিএইচ যখন অ্যাপ্রক্স 2, এখানে এসসিএল থাকছে, পেপসিনোজেনটাকে সেটা পেপসিনে কনভার্ট করছে, ঠিক আছে। তো এটা তখন পেপসিন, তো পেপসিন পুরো আবার কাজ করছে কিসে? প্রোটিনের উপর। তো পেপসিন হচ্ছে এক ধরনের, কি যেন ক্লাসে পড়ে, দাঁড়াও, পেপসিন হচ্ছে তোমার একটা ক্লাসে পড়ে, ঠিক আছে। তো এই ক্লাস কিছু ভাগ আছে। একটা হচ্ছে এন্ডোপেপটাইডেজ, একটা হচ্ছে এক্সোপেপটাইডেজ। তো এন্ডো এক্সো নাম দেখে বুঝতে পারছো, এন্ডো মানে হচ্ছে ভেতরে, ঠিক আছে। তো সাপোজ ধরেন এটা হচ্ছে একটা হচ্ছে পেপটাইড বা একটা প্রোটিন, ঠিক আছে। এই অ্যামাইনো, এই যে অ্যামাইনো অ্যাসিড যে বন্ডিং ফর্ম, তো একটা হচ্ছে বাইরের টার্মিনাল পার্ট, একটা হচ্ছে ভিতরের দিকে। এন্ডো মানে হচ্ছে ভিতরে যে পেপটাইড আছে সেগুলাকে ব্রেক করবে, ঠিক আছে। তো পেপসিন কি করছে? পেপসিন হচ্ছে আমাদের এন্ডোপেপটাইডেজ। এগুলো বিশেষ করে কি এই ভিতরে যে পেপটাইড বন্ড গুলো আছে সেগুলোকে ব্রেক করবে, আর যেগুলো এক্সোপেপটাইডেজ সেগুলো টার্মিনাল গুলোকে ব্রেক করবে। এবার প্রোটিনের যে চেন, প্রোটিনের চেন একটা জিনিস ভালো করে জানো, যে একটা দিক হচ্ছে তোমার অ্যামাইনো পার্ট থাকে, একটা হচ্ছে কার্বোক্সিলিক পার্ট থাকে। তো এদের উপর ডিপেন্ড করে আমরা এক্সোপেপটাইডেজ বলি। যদি সেটা অ্যামাইনো পার্টের দিকে হয় তাহলে অ্যামাইনো পেপটাইডেজ, আর যদি সেটা কার্বক্সিলিক পার্টে থাকে কার্বক্সিলিক পেপটাইডেজ, ঠিক আছে। কার্বক্সিলিক পেপটাইডেজ। তো এন্ডোপেপটাইডেজ এর মধ্যে পেপসিন পড়ে যাচ্ছে, এর মধ্যে আরো পড়ছে, সেগুলো হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপর হচ্ছে এলাস্টেজ। আর এক্সোপেপটাইডে তোমাদের বাকি যেসব এই টার্মিনাল যেগুলো আছে ওগুলা, সেগুলো ফার্দার আমি বলছি। তো গ্যাস্ট্রিকের ক্ষেত্রে পেপসিন কাজ করছে, ঠিক আছে। তো এখানে পেপসিন, আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে তোমার রেনাইন, ঠিক আছে। একটা হচ্ছে পেপসিন, নেক্সট হচ্ছে রেনাইন। তো রেনাইন বিশেষ করে ইনফেন্টসেই থাকে, ইনফেন্টসেই অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আমাদের যে মিল্ক আছে, যখন যখন এই মিল্ক গুলো সেগুলা ইনটেক করে, সেই মিল্ক গুলাকে কার্ডলিং করে, ঠিক আছে, কার্ডলিং করে। কার্ডলিং এর পর তারপর সে ইন্টেস্টাইনে গিয়ে আবার ডাইজেস্ট করে সেটা কি করে, অ্যাবজর্ব করে। তো কার্লিং করার পর কি পাচ্ছি আমরা? ক্যাসিন দেখতে পাচ্ছি, ক্যাসিন। এই ক্যাসিনকে তারপর কি হুম, তো মিল্ক কার্লিং করার পর আমরা ক্যাসিন দেখতে পাচ্ছি, সেই ক্যাসিনটা পরে আমাদের ফার্দার কি প্যারা ক্যাসিনে দেখতে পাচ্ছি, সেটা পরে কি প্রসেস করে কে পেপসি। তো রেনিন কি করলো? মিল্ককে কার্লিং করলো, সেই কার্লিং এর পর ক্যাসিন দেখতে পাই, সেটা কি? আচ্ছা, এখানে একটা প্রসেস মিস হলো। ক্যাসিনটাকে কে ক্যাসিনে কে কনভার্ট করছে? সেটা হচ্ছে কাইমোসিন, ঠিক আছে। কাইমোসিন ক্যাসিনকে কনভার্ট করে দেয়, দিয়ে কি আমরা তারপরে কি পাই? প্যারাক্যাসিন, ঠিক আছে। সেই প্যারাক্যাসিন আমরা যখন পাই তারপর নেক্সট সেটা পেপসিন সেটা কি করে ফার্দার প্রসেস করে তারপর কি সেটাকে ডাইজেস্ট করে, ঠিক আছে। তো এটা বিশেষ করে রেনিন যেটা আছে জিনিসটা, এটা বিশেষ করে অ্যাডাল্টে থাকে না, একমাত্র বাচ্চাদের মধ্যেই থাকে, ঠিক আছে। এটা হলো ব্যাপার। আচ্ছা, তোমার একটা জিনিস আমাকে বলতে পারো যে পেপসিন আমাদের স্টোমাকের কোন সেল সেটাকে প্রডিউস করছে? স্টোমাকের কোন সেল সেটাকে প্রডিউস করছে পেপসিন?
প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল। আর অন্য কেউ? আর অন্য কেউ বলতে পারবে ঠিক বলেছে না ভুল বলেছে? কে রে, বলো হে। প্যারাইটাল সেল নয়, পেপসিন কে যে সেল রিলিজ করে সেটা হচ্ছে চিপ সেল। ঠিক আছে, পেপসিন কে রিলিজ করে কে? চিপ সেল। প্যারাইটাল সেল কি করে? প্যারাইটাল সেল তোমার এইচসিএল রিলিজ করে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার থাকো, বুঝলেন? নেক্সট এটা হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিকের পরে চলে যাব, নেক্সট হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ডাইজেশন। প্যানক্রিয়াটিক, কার মাইক অন আছে? এই সময় চলে যাচ্ছে প্যানক্রিয়াটিক ডাইজেশন। দেখো, প্যানক্রিয়াটিক ডাইজেশনে বিশেষ করে যে প্যানক্রিয়াটিক জুস, ঠিক আছে, যেটাকে আমরা ইন্টেস্টাইনাল জুস বলছি বা প্যানক্রিয়াটিক জুস বলছি, সেই প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আমাদের বিভিন্ন এনজাইমস রয়েছে। সেটা কি? একটা হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপর হচ্ছে এলাস্টেস, কার্বক্সি পেপটাইডেস। এগুলো আমাদের প্যানক্রিয়াটিক জুসে থাকে। তো এগুলাকে মেনলি স্টিমুলেট করে, এগুলোকে মেনলি তোমাদের স্টিমুলেট করছে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন আর প্যানক্রিওজাইম। প্যানক্রিওজাইম, কোলেসিস্টোকাইনিন আর প্যানক্রিওজাইম, এরা এগুলোকে স্টিমুলেট করে। তো এটা এদিক থেকে হরমোনাল। যদি এই হরমোনে কোনো ডিসব্যালেন্স হয় তখন এই এনজাইম গুলো আমাদের বেরোয় না। তো আর এর ফলে কি হয়? প্রোটিন ইনডাইজেশন আমরা দেখতে পাই। প্রোটিন ইনডাইজেশন, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাই। নেক্সট ব্যাপার হচ্ছে কি, এই যত সব আমরা এনজাইম দেখতে পাচ্ছি এগুলা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে কিন্তু আমাদের প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়। ঠিক আছে, প্যানক্রিয়াস থেকে টিপসিনের ক্ষেত্রে টিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, ইলাস্টেজের ক্ষেত্রে ভুলে গেলাম, আর কার্বক্সি পেপটাইডাল এনজাইম কিছু আছে। ঠিক আছে, এইভাবে রিলিজ হয়। তো এদেরকে মেনলি ইনঅ্যাক্টিভ ফর্মে রিলিজ করার কারণ হচ্ছে একটাই, যে এরা যাতে যে ইন্টেস্টাইনাল বা প্যানক্রিয়াস থেকে যে ইন্টেস্টাইনাল একটা লিউমেন আছে, ঠিক আছে, এই লিউমেনটাকে যেন এরা নিজেরাই যেন মানে ড্যামেজ না করে দেয়। তো এখানে বিশেষ করে যে প্যানক্রিয়াসে একাইনার সেলস আছে, এগুলোকে যেন ড্যামেজ না করে, ফার্দার লিউমে যে এপিথেলিয়াম সেল আছে এগুলোকে যেন ড্যামেজ না করে, যার কারণে এদেরকে অ্যাজ এ ইনঅ্যাক্টিভ ফর্ম রিলিজ করা হয়। ঠিক আছে, এবার মেনলি কি হয়, যে ট্রিপসিন যে এনজাইমটা রয়েছে বা ট্রিপসিনোজেন এনজাইমটা রয়েছে, এটাই কিন্তু প্রথমে ট্রিপসিনে কনভার্ট হয়। ঠিক আছে, তো এইখানে মেনলি কি এনজাইম কাজ করে? সেটা হচ্ছে তোমার এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ, এই এন্টেরোকাইনেজ বিশেষ করে কোথায় থাকে? আমাদের যে ইন্টেস্টাইনাল লুমেন আছে বা ইন্টেস্টাইনাল মাইক্রোভিলাস আছে, ইন্টেস্টাইনাল মাইক্রোভিলাস মানে হচ্ছে কি, এটা ধরুন হচ্ছে ট্রান্সভার্স সেকশন। তো এখানে যে ইন্টেস্টাইনাল লুমেনের যে উপরে এপিথেলিয়াল সেলস আছে এদের মধ্যে একটা এনজাইম থাকছে, সেটাকে বলছি এন্টেরোকাইনেজ। এই এন্টেরোকাইনেজটা কি করছে? ট্রিপসিনোজেনটাকে অ্যাক্টিভেট করে ট্রিপসিনে কনভার্ট করছে।
এই ট্রিপসিনে যখন কনভার্ট হয়ে গেল, এই ট্রিপসিনটাই ফার্দার যে কাইমোট্রিপসিন আছে বা যত সব বাকি এনজাইম আছে সেগুলোকে সে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, কাইমোট্রিপসিন এজেন্টটাকে কাইমোট্রিপসিনে কনভার্ট করছে, এভাবে সেগুলোকে অ্যাক্টিভেট করে। আর এখানে একটা এনজাইমের নাম বললাম, সেটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ বা কার্বক্সি, হ্যাঁ কার্বক্সি পেপটাইডেজ। তো এটাকে অ্যাক্টিভেট করতে গেলে কিন্তু জিঙ্কটা আমাদের দরকার পড়ে, জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক দরকার পড়ে। এখানে ট্রিপসিন অবশ্যই কাজ করে, কিন্তু এখানে জিঙ্কের একটা অ্যালোস্টেরিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। ঠিক আছে, এগুলো ব্যাপার। তো কার্বক্সি পেপটাইডেজ বিশেষ করে কি আমাদের সব ডাইপেপটাইড ট্রাইপেপটাইড আছে এগুলোকে ডাইজেস্ট করে। আর বাকি যেসব ট্রিপসিন কাইমোট্রিপসিন আছে এগুলো বিশেষ করে আমাদের যে অলিগোপেপটাইডস আছে সেগুলোকে সে ডাইজেস্ট করে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এটা হয়ে গেলো পেনক্রিয়াটিক ডাইজেশন। আর ইন্টেস্টাইনাল ডাইজেশনে বিশেষ করে তুমি কি দেখতে পাবে, ইন্টেস্টাইনাল ডাইজেশন, ইন্টেস্টাইনাল ডাইজেশন ইন্টেস্টাইনাল ডাইজেশনে এখানে মেনলি কমপ্লিট ডাইজেশন হয়। কমপ্লিট ডাইজেশন মানে কি, যে ডাইপেপটাইড ট্রাইপেপটাইড আমরা দেখতে পাই, এই ডাইপেপটাইড ভেঙে একবারে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেয়, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তো মেনলি এখানে কাজ কার হচ্ছে, এখানে একটা ইন্টেস্টাইনাল জুস সিক্রেট হয়, ইন্টেস্টাইনাল জুস সিক্রেট হয়, সেটাকে আমরা কি বলছি, সাক্কাস ইন্টেরিকাস, টেরিকাস। ঠিক আছে, এই সাক্কাস ইন্টেরিকাস আমাদের সব টাইপের যা এখানে তৈরি হয়েছে সেটাকে সে ডাইজেস্ট করে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। তো এখানে মেনলি ইন্টেস্টাইনাল সাক্কাস ইন্টেরিকাস এখানে বিশেষ করে যে যেমন অ্যামাইনো অ্যাসিড সেই হিসাবে তার একটা অ্যামাইনো পেপটাইডেস বা কার্বক্সি পেপটাইড যা আছে ওখানে সেটা এজ এ কনস্টিটিউয়েন্ট সেটা থাকে। যেমন যদি ধরে নাও একটা হচ্ছে লিউসিন অ্যামাইনো পেপটাইডেজ, একটা হচ্ছে ভুলে গেলাম, হ্যাঁ একটা হচ্ছে প্রোলিন অ্যামাইনো পেপটাইডেজ। ঠিক আছে, এগুলাই বিশেষ করে কি করছে, সেটা ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করছে। তারপরে কমপ্লিট ডাইজেশন হওয়ার পর যখন অ্যামাইনো অ্যাসিড আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তো অ্যামাইনো অ্যাসিড কিভাবে অ্যাবজর্ব হয় তার একটা চার্ট আমাকে দেখাতে হবে। এখানে মেনলি একটা সাইকেল কাজ করে, সেটা হচ্ছে গামা গ্লুটামাইন সার্কেল। ঠিক আছে, গামা গ্লুটামাইন সার্কেল এটা হচ্ছে তোমার সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেনের বাইরে তোমার অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তো এই সেল মেমব্রেনের বাইরে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, কিভাবে অ্যাবজর্ব হয়, তো যখন এটা বিশেষ করে তুমি যে কোনো সেল মেমব্রেন দেখতে পাবে, কারণ ব্যাপার হচ্ছে কি আমাদের বডির যত সব সেলস রয়েছে সেই সেলস এর মধ্যে আমরা এই টিপিক্যাল যে গামা গ্লুটামাইন সাইকেল এটা আমরা দেখতে পাই, কিন্তু এখানে একটা জিনিস রয়েছে কি, যেখানে গ্লুটামেট পার্টটাই কিন্তু মেইনলি এফেক্টেড থাকে, গ্লুটামেট পার্টটা। ঠিক আছে, এই সঙ্গে লক্ষ্য করতে বাকিদের ক্ষেত্রে আলাদাভাবে আছে, এটা জাস্ট একটা আইডিয়া। তো বিশেষ করে কি হয় যখন অ্যামাইনো অ্যাসিড এন্টার করে কিসের থ্রু, এটা হচ্ছে একটা এনার্জি রিকোয়ার্ড ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, এখানে বিশেষ করে এটিপি প্লাস সোডিয়াম ট্রান্সপোর্ট সিম্পোর্ট সিস্টেম কাজ করে। ঠিক আছে, এই সোডিয়াম এটিপি সোডিয়াম ট্রান্সপোর্ট সিস্টেম যখন কাজ করে তখন কি হয়, অ্যামিনো অ্যাসিডটা এন্টার করে। ঠিক আছে, সেলের ভিতরে। তো তখন সেই অ্যামিনো অ্যাসিডটা গ্লুটাথাইনের সাথে রিঅ্যাক্ট করে গামা গ্লুটামাইল বা গ্লুটামাইল অ্যামিনো অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, বা গ্লুটামাইল প্লাস অ্যামিনো অ্যাসিড দিয়ে সেটা অক্সোপ্রোলিনে কনভার্ট হয়, দিয়ে এখানে একটা এনার্জি খরচ হয়, দিয়ে সেটা গ্লুটামেটে কনভার্ট হয়, দেন আবার এনার্জি খরচ করে গ্লুটামাইল সিস্টিন কনভার্ট হয়, দিয়ে আবার গ্লুটাথাইনে সেটা আবার চলে আসছে।
তো যে গ্লুটামেট যে কনভার্ট হলো, এই গ্লুটামেটটা কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডের পুল তৈরি করে। ঠিক আছে, এই গ্লুটামেটটা একটা অ্যামাইনো অ্যাসিডের পুল তৈরি করে। পুল মানে হচ্ছে যে মানে স্টোর, এজ এ একটা হচ্ছে কি বললে সোর্স, এজ এ সোর্স সেটা তৈরি করে। ঠিক আছে, এই সোর্সটা আবার সেই গ্লুটাথাইনে জেনারেট করছে। আর আমরা যে অ্যামাইনো অ্যাসিডটা পেলাম, এই গ্লুটাথাইনের সাথে সে রিয়েক্ট করে বন্ডিং ফর্ম করে দিয়ে গ্লুটামাইল অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। নেক্সট যখন সেটা একটা কি বলে ওটাকে জানা এক কথায় এলিমিনেশন রাউন্ড, এলিমিনেশন তখন কি হয়, অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে যায়। এই অ্যামাইনো অ্যাসিড পরে গিয়ে সে তার নিজস্ব যে মেটাবলিক অ্যাক্টিভিটি, যদি লিভার হয় লিভারে আগে যাবে, দেন তারপর যা যা অ্যাক্টিভিটি সেটা থেকে মানে ফাংশন শো করবে। তো এটা হচ্ছে অ্যাবজর্পশনের ক্ষেত্রে। এখানে সিম্পল জিনিস কি, এনার্জি রিকোয়ারিং ফেজ, যেখানে এটিপি সোডিয়াম সিম্পোর্ট সিস্টেম কাজ করে, তার দ্বারা অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতে ঢোকে, দিয়ে সেখানে গ্লুটাথাইন একটা আমাদের কম্পাউন্ড রয়েছে, সেই গ্লুটাথাইন সেটাকে প্রসেস করে কি করে আমাদের লিউমেনে সেটাকে, সরি আমাদের সেলের ভিতর সেটাকে মানে ডিসপোজ করে, দিয়ে ঘুরে সেটা আবার গ্লুটামেটের একটা পুল তৈরি করে। ঠিক আছে, সেই গ্লুটামেটটা ঘুরে সেটা আবার গ্লুটাথিওন জেনারেট করে, বা গ্লুটামেটটা অন্য কোনো ফাংশনে সেটা কাজে লেগে যায়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবজর্পশন। ঠিক আছে, এখানে বিশেষ করে কি দেখলাম, যে একটা যে অ্যামাইনো অ্যাসিড আমরা অ্যাবজর্ব করলাম, সেটা ফার্দার লিভার বা অন্য কোনো ফাংশনে যে গিয়ে কাজ করছে। ঠিক আছে, বা যে অ্যামাইনো অ্যাসিডের সাথে যে গ্লুটামেট পার্টটা ছিল, সেই গ্লুটামেট আবার একটা পুল জেনারেট করছে তার নিজস্ব রিসোর্স, সেটা হয়তো গ্লুটাথাইনে যে চলে যাচ্ছে, বা তার আলাদা করে অন্য ফাংশনালিটিতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাবজর্পশন, একটু ডিপ দরকার ছিল তাই করে দিলাম। এবার হচ্ছে যে আমি অ্যাবজর্পশন দেখে নিলাম, এবার আমাকে অ্যামাইনো অ্যাসিডের একটা জেনারেলাইজ স্কিম দেখতে হবে, যে আসলে এই জিনিসটা কি হচ্ছে। তো এই যে সাইকেলটা এখানে বিশেষ করে লিভারটা আগে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বিশেষ করে কি, একটা হচ্ছে তোমার ট্রান্সএমিনেশন ব্যাপারটা আমাদের বোঝাতে হবে। ট্রান্সএমিনেশন জিনিসটা কি? ঠিক আছে, তো আমাদের বডিতে যখন অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন হয়, ঠিক আছে, তখন কি এই অ্যামাইনো অ্যাসিড যখন ইউটিলাইজেশন শুরু হয়ে যায়, তখন কি আমাদের লিভার বিভিন্ন ধরনের প্রোটিন সে তৈরি করে। ঠিক আছে, তারপরে গিয়ে প্লাজমা প্রোটিনও তৈরি হয়, আর বিভিন্ন জায়গায় গিয়ে নিউরো ট্রান্সমিটার তৈরি হয়, আরো বিভিন্ন জায়গায় গিয়ে অনেক কিছু ধরনের কমপ্লেক্স তৈরি হয়। বা এমনও হতে পারে সে গ্লুকোনিজেনেসিস করতে পারে বা কিটোজেনেসিস করতে পারে, যেটা আগে বলেছিলাম। তো এখানে বিশেষ করে কি, যখন লিভারে যায় অ্যামাইনো অ্যাসিডটা, তখন কি ট্রান্স এমিনেশন আমরা দেখতে পাই। ট্রান্স এমিনেশন জিনিসটা কি? ট্রান্স এমিনেশন মানে হলো যে এখানে বোঝা করে দেখতে পাচ্ছ যে আমাদের যে অ্যামাইনো গ্রুপটা, বিশেষ করে আলফা অ্যামাইনো গ্রুপ, ঠিক আছে, সেটা ট্রান্সফার হয়। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে মেনলি, সাপোজ ধরে নাও অ্যামাইনো অ্যাসিড 1, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড 1 দিয়ে কিটো অ্যাসিড আছে আমাদের লিভারে, কিটো অ্যাসিড 2 ধরে নিলাম। যখন ট্রান্স অ্যামিনেশন হয়, এখানে মেইন জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেজ। অ্যামাইনো ট্রান্সফারেজ দিয়ে কি করে, অ্যামাইনো ট্রান্সফারেজ মানে কি, যে অ্যামাইনটাকে ট্রান্সফার করবে। অ্যামাইনো অ্যাসিড একটা অ্যামাইন গ্রুপ আছে, সেটাকে ট্রান্সফারে কিটো গ্রুপে দিয়ে দিবে। সেখানে কি দাঁড়াবে, একটা অ্যামাইনো অ্যাসিড 2 পাবো, তার একটা করেসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড, আর কি পাবো, কিটো অ্যাসিড 1 পাবো। ঠিক আছে, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে জেনে নিই। যেমন হচ্ছে, দাঁড়া এক্সাম্পলটা এখানে আছে কি, ট্রান্সএমিনেশন। হুম, বেশ, এখানে দেখো
যে এটা হচ্ছে তোমার একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে তোমার একটা কিটো অ্যাসিড। ঠিক আছে, এখানে কি হচ্ছে, একটা অ্যামাইনো ট্রান্সফারেজ আছে, সেটা এখানে আছে কি ELT। ঠিক আছে, সে কি করছে, এই যে অ্যামাইনো গ্রুপটা, এই অ্যামাইনো গ্রুপটা এখানে ট্রান্সফার করে দিচ্ছে। এখানে ভালো করে দেখতে পাচ্ছ কি, যে এটা হচ্ছে সেই কার্বন স্কেলেটন। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কার্বন স্কেলেটন, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, উল্টা বলে দিলাম, দাঁড়া, উল্টা বলে দিলাম, উল্টা বলে দিলাম, এভাবে নয়। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, আর এটা হচ্ছে সে কিটো অ্যাসিড। ঠিক আছে, তো এখানে বিশেষ করে কি দেখতে পাচ্ছ, যে এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে, এখানে একটা কিটোন গ্রুপ আছে। তো এটা হচ্ছে কিটো অ্যাসিড, আছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা কি হবে, এই কিটো গ্রুপে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আর এই কিটো গ্রুপটা যেটা আছে সেটা অ্যামাইনো অ্যাসিডে, সেখানে জায়গায় অ্যামাইনো পার্টে সেটা ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে মেইনলি কাজ করছে কি, অ্যামাইনো ট্রান্সফারেজ। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই গ্লুটামেটটা কি হচ্ছে, আলফা কিটো গ্লুটারে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এখানে যে কিটো অ্যাসিড রয়েছে, সেটা করসপন্ডিং যে অ্যামাইনো অ্যাসিড সেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো পাইরুভেটের ক্ষেত্রে আমরা অ্যালানিন পেয়ে যাচ্ছি, আর গ্লুটামেটের ক্ষেত্রে তার করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিড, সেটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট পেয়ে যাচ্ছি। তো এখানে মেইনলি কি অ্যামাইনো ট্রান্সফারেজ কাজ করছে, এখানে আছে ELT, আর একটা হচ্ছে তোমার AST, এটা একটা অ্যামাইনো ট্রান্সফারেজ। আর এখানে আরেকটা জিনিস কাজ করছে এজ এ কোএনজাইম, সেটা হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। পাইরিডক্সাল ফসফেট। ঠিক আছে, এই পাইরিডক্সাল ফসফেটটা কি হচ্ছে, ভিটামিন B6 এর ডেরিভেটিভ। ঠিক আছে, পাইরিডক্সাল ফসফেট হচ্ছে ভিটামিন B6 এর ডেরিভেটিভ, যেটা কি ALT AST এর সাথে কাজ করে, কি করে, ট্রান্স অ্যামিনেশন করে। ট্রান্স অ্যামিনেশন মানে অ্যামাইনো গ্রুপটাকে এক্সচেঞ্জ করে, এটা হচ্ছে ট্রান্স অ্যামিনেশন। তো এই ট্রান্স এমিনেশন যে জিনিসটা ঘটলো, এটা সিগনিফিকেন্স কি, ট্রান্স এমিনেশন। দেখো একটা জিনিস আমি বলে দিই নেক্সট যাওয়ার আগে, যে ট্রান্স এমিনেশন যে রিয়েকশনটা, এটা মেইনলি মেইনলি আমাদের সাইটোপ্লাজম, আমাদের বডি যত সব সাইটোপ্লাজম আছে, সেই বডির প্রত্যেকটা সাইটোপ্লাজমে ট্রান্স এমিনেশন হয়ে থাকে। ঠিক আছে, এই হলো জিনিস। তো এটা হচ্ছে তোমার ট্রান্স এমিনেশন। ট্রান্স এমিনেশন হচ্ছে তোমার ইউনিভার্সাল, প্রত্যেকটা যে অ্যামাইনো অ্যাসিড আছে তার হচ্ছে ইউনিভার্সাল রিয়াকশন বা কমন স্টেপ। এখানে সে ইন্ডালজ হবে। কিছু কিছু এক্সেপশন আছে, এক্সেপশন গুলো বলে দিচ্ছি, এক্সেপশন গুলো পরে বলছি। আচ্ছা, যে ট্রান্স এমিনেশন হলো, এই ট্রান্স এমিনেশন কি একটা সিগনিফিকেন্স কি, ট্রান্স এমিনেশন এর সিগনিফিকেন্স কি আছে? মেইনলি ট্রান্স এমিনেশন সিগনিফিকেন্স হচ্ছে দু ধরনের, দুটো আছে, একটা হচ্ছে বায়োলজিক্যাল, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল। ঠিক আছে, তো প্রথম কথা কি, যেটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ অফ ক্যাটাবলিজম। যে কোনো অ্যামাইনো অ্যাসিড যা আমাদের বডিতে ঢুকছে, ঠিক আছে, তাকে আগে ভাঙা হচ্ছে, বা তার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি, অ্যামিনো গ্রুপকে সে ভেঙে দিচ্ছে, ভেঙে সেটা কিটোতে কনভার্ট করছে। একে কিটোজেনেসিসও বলতে পারো, বা ট্রান্সএমিনেশনও বলতে পারো। দেন নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার অ্যামোনিয়াটাকে রিমুভ করছে। ঠিক আছে, সেটা কিভাবে রিমুভ করছে আমি বলে দিচ্ছি একটু পরে। অ্যামোনিয়াটাকে রিমুভ করছে, আর সাথে কি এটা কার্বন স্কেলিটন দিচ্ছে। কার্বন স্কেলিটন, যে কার্বন স্কেলিটন ফার্দার যে কোনো ক্যাটাবলিক অ্যাক্টিভিটিতে ইনক্লুড হয়, দিয়ে আমাদের বডির হয়তো ডিএনএ সিনথেসিস হতে পারে, বা হচ্ছে কোলাজেন ফরমেশন হতে পারে, বা যত সব রকমের গ্লুকোজেনেসিস হতে পারে। ঠিক আছে, এই বিভিন্ন জিনিসে সে ইনক্লুড করে, বা নন এসেনশিয়াল ফ্যাটে এই অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড হতে পারে। ঠিক আছে, এটা বায়োলজিক্যাল। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো একটু একটা এক্সাম্পল আমি দেখালাম কিছুক্ষণ আগেই, যে কিভাবে তোমার পাইরুভেটটা অ্যালানিনে কনভার্ট হচ্ছে, সেম অ্যালানিনটা পাইরুভেটে কনভার্ট হতে পারে। এই হলো ব্যাপার। এবার যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে তোমার সব থেকে মেন, আমি আগেই দেখালাম, সেটা হচ্ছে কি EST আর ELT। ঠিক,
এই দুটো হচ্ছে আমার ট্রান্সঅ্যামিনেস। তো এরা মেইনলি কখন কখন এরা ইনক্রিজ হয়? এসিটা মেইনলি আমরা মাইকেটাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আর এলডিটা আমরা মেইনলি লিভার ডিজিজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে হবে। তো এএসটি এর ট্রান্সঅ্যামিনেস, এলডি এর ট্রান্সঅ্যামিনেস কিন্তু আমরা ভালো করে জানি এমআই এর ক্ষেত্রে কি এএসটি কিন্তু স্পেসিফিক নয়। ঠিক আছে, তো এটা লিভারের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো বডি পার্টেও আমরা এএসটি পেতে পারি, এটা পরে জিনিস বলে যাচ্ছি। আচ্ছা, এই যে এএসটি আর এএলটি এটা কিন্তু আমাদের গ্লুকোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস যে হরমোন সেটাকে ইনডিউস করে। ঠিক আছে, এই ইনডিউস হওয়ার ফলে কি গ্লুকোনিওজেনেসিস আমরা দেখতে পাই। গ্লুকোনিওজেনেসিস এর ফলে কি যে আমাদের যে নন কার্বোহাইড্রেট, ঠিক আছে, যেসব মলিকিউলস রয়েছে বা নন কার্বোহাইড্রেট যে সোর্স রয়েছে যেখান থেকে আমরা গ্লুকোজ পাবো, সেই জিনিসটা করে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছি যে এএসটি এলটি গ্লুকোকর্টিকস কে ইনডিউস করে, সেই গ্লুকোকর্টিকস কি করে, গ্লুকোনিওজেনেসিস করে। ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস এর কারণে কি হয় যে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে আমাদের গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, তো এই হলো এএসটি এলটি এর ব্যাপার। তো এখানে আমি কি একটা এক্সেপশন বলেছিলাম, এখানে মেনলি তিনটে এক্সেপশন রয়েছে, তিনটে অ্যামাইনো অ্যাসিড তার এক্সেপশন রয়েছে। একটা হচ্ছে লাইসিন, একটা হচ্ছে তোমার থ্রিওনিন, একটা হচ্ছে প্রোলিন। এদের ক্ষেত্রে কি হয় আমি একটু পরে বলছি। এই তিনটে হচ্ছে তোমার এক্সেপশন। ঠিক আছে, বেশ, ট্রান্সঅ্যামিনেশন হয়ে গেল। মেন যে জিনিসটা আপনার দেখতে হবে সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন। মানে অ্যামাইনো গ্রুপটা তো আমার বেরিয়ে গেল ওখান থেকে, মানে বেরিয়ে যায়নি, এক্সচেঞ্জ হয়েছে, সেই অ্যামাইনো গ্রুপটাকে কি হবে আমি বাদ দিব। তো ডিঅ্যামিনেশন ব্যাপারটা কি? ডিঅ্যামিনেশন মানে হলো যে আমি অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করব। ঠিক আছে, অ্যামাইনো গ্রুপটাকে আমি রিমুভ করব। অ্যামাইনো গ্রুপ কোনটা আমার? NH2 গ্রুপ বা NH NH3। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি রিমুভ করব, দিয়ে এই জিনিসটা হয় কি হবে, তো ট্রান্সএলিমিনেশন হওয়ার পর আমার যে অ্যামাইনো গ্রুপটা সেটা লিভারে কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যায়। ঠিক আছে, লিভারে ট্রান্সপোর্ট হয়ে যায়, ট্রান্সপোর্টেড টু লিভার। সেই লিভার তখন কি করে, এই ডিএমিনেশন প্রসেসটা কমপ্লিট করে। যে অ্যামাইনো অ্যাসিডটা লিভারে আসছে অ্যাজ এ সেটা গ্লুটামিক অ্যাসিড হিসেবেই আসছে। এখানে তাহলে কি একটা গ্লুটামেটের পুল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই গ্লুটামেট হিসাবে কিন্তু আমাদের লিভারে আসছে। তখন কি এই গ্লুটামেটটা তখন কি হয়, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। তো এখানে বিশেষ করে কি এই যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এটার জন্য একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে GDH, গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ। গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, এই গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ কি কোথায় পাচ্ছি আমরা? এটা একমাত্র হেপাটোসাইটে পাচ্ছি, যার কারণে এজ এ হেপাটোসাইট, যার কারণে যে সব অ্যামাইনো যে গ্রুপ আছে এজ এ গ্লুটামিক অ্যাসিড সেটা আমাদের লিভার সেলে আসে। সেখানে জিডিএইচ কি করে, আমাদের জিডিএইচ মেনলি কি করে, এই যে গ্লুটামেট জিডিএইচ কি করে, একটা আলফা কিটো গ্লুটামেট বা গ্লুটারেট তৈরি করে, আর কি অ্যামাইনো গ্রুপটাকে সেটাকে বাদ দিয়ে দেয়। এই অ্যামাইনো গ্রুপ কিন্তু ফার্দার কি ইউরিয়া সাইকেলের মাধ্যমে, ইউরিয়া সাইকেল একটা আলাদা টপিক, আলাদা একটা করাতে হবে। সেই ইউরিয়া সাইকেলের মাধ্যমে কি হয়, ইউরিয়াতে কনভার্ট হয়ে বডির কিডনির থ্রু সেটা এক্সক্রিট হয়ে যায়। ঠিক আছে, এইভাবে সেটা অ্যামাইনো গ্রুপটা আমাদের এক্সক্রিট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে বিশেষ করে কি দেখতে পাচ্ছি যে গ্লুটামেটকে জিডিএইচ সেটাকে ভেঙে
আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট করলো, ঠিক আছে, সেই আলফা কিটো গ্লুটারেট একটা পুল তৈরি হলো, সেই পুলটা আবার অন্য যেসব ফাংশন আছে সেসব কাজে লাগবে। আর অ্যামাইনো গ্রুপ যেটা রয়েছে সেই ইউরিয়া সাইকেলে ঢুকে যায়। ইউরিয়া সাইকেল তখন কি করে, অ্যামাইনো গ্রুপকে ইউরিয়াতে কনভার্ট করে দেয়, দিয়ে কিডনির থ্রু সেটা এক্সক্রিট হয়ে যায়। তো এটা হচ্ছে তোমার ডিএমিনেশন। তো এখানে মেনলি কি ওয়াটার কাজ করছে, আর একটা কি অক্সিডেটিভ কেন বলছি, যে এনএডি প্লাস যেটা এখানে অ্যালোস্ট্যাটিক এনজাইম হিসেবে কাজ করে, কোএনজাইম হিসেবে কাজ করে, সেই এনএডি প্লাসটা এনএডিএইচ আর এইচ এ কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে থাকে, তো ওই জন্য এটাকে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন বলছি। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, তো নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন আলাদা জিনিস আছে। তো ডিঅ্যামিনেশন জিনিসটাকে বোঝা গেল। ডিঅ্যামিনেশন খুব একটা কঠিন নয়। ডিঅ্যামিনেশনটা বোঝা গেল। দাদা একবার রিপিটটা করবেন। দেখো, ব্যাপার হচ্ছে যত সব অ্যামাইনো গ্রুপ আছে, যত সব অ্যামাইনো গ্রুপ আছে ওদের যখন ট্রান্সঅ্যামিনেশন হয়ে যায়, ট্রান্সঅ্যামিনেশন হওয়ার পর সেই অ্যামাইনো গ্রুপটা অ্যাজ এ গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট সেটা লিভারে চলে আসে। তো লিভারে একটা এনজাইম আছে সেটা হচ্ছে জিডিএইচ, গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ। গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, এই গ্লুটামেট ডিহাইড্রোজেনে কি অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন করে, অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন করে। কি করে, গ্লুটামেটে অ্যামাইনো গ্রুপ আছে, ঠিক আছে, এই গ্লুটামেটে অ্যামাইনো গ্রুপটা কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে অ্যাজ এ অ্যামোনিয়া। আর কি এই যে অ্যামাইনো অ্যাসিড যেটা ছিল সেই অ্যামাইনো অ্যাসিডটা আলফা কিটোগ্লুটারেট এটাতে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো জিডিএইচ এর অ্যাকশন হলো, এখানে ওয়াটারের ইউটিলাইজেশন হচ্ছে, আর এখানে এনএডি প্লাস যে অ্যালোস্ট্যাটিক এনজাইম সেটা কাজ করছে। অ্যালোস্ট্যাটিক এনজাইমটা কি এনএডি থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। আর আমরা যেখানে একটা অ্যামোনিয়া পেলাম, অ্যামোনিয়াটা কি করছে ইউরিয়াতে সাইকেলে চলে যাচ্ছে, ঠিক আছে। ইউরিয়া সাইকেলে কি ইউরিয়াতে কনভার্ট হয়ে যাচ্ছে, দিয়ে সেটা কিডনির থ্রু এক্সক্রিট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা অ্যামোনিয়াটাকে আমরা এক্সক্রিট করে দিই, তো অ্যামোনিয়ার এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ট্রান্সএমিনেশন, তারপরে হচ্ছে লিভারে আসলো এজ এ গ্লুটামেট, দেন লিভার সেটাকে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন করে ইউজিং জিডিএইচ। সেই জিডিএইচটা যখন গ্লুটামেটকে ডিঅ্যামেট করে একটা অ্যামোনিয়া আর আলফা কিটো গ্লুটারেট দেখতে পাই। তারপরে যে অ্যামোনিয়াটা, সেই অ্যামোনিয়াটা ইউরিয়া সাইকেল, ঠিক আছে, ইউরিয়া সাইকেল লিভারে হয়, ঠিক আছে, সবাই জানো। ইউরিয়া সাইকেলে সেটা কি অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে কনভার্ট করে দেয়, দেন ইউরিয়া কিডনির থ্রু পাস আউট হয়ে যায়, এক্সক্রিট হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে চার্ট, ঠিক আছে, হ্যাঁ দাদা। বেশ। তো এটা গেল, নন অক্সিডেটিভটা ওটাই বলবো এখন, দাঁড়াও। এবার হচ্ছে তোমার নন অক্সিডেটিভ, মানে যেখানে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন হচ্ছে না, ঠিক আছে, যেখানে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন হচ্ছে না সেটাকে আমরা বলছি নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, মানে জিডিএইচ কাজ হচ্ছে না, ঠিক আছে, গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ হচ্ছে না সেটা। তো তাদের ক্ষেত্রে মেনলি কি হয়, যে হয় সেই অ্যামাইনো অ্যাসিডটা ডাইরেক্ট কোনো ডিগ্রেডেটিভ পাথওয়ে চলে যায়, ডিগ্রেডেটিভ পাথওয়েতে হয়তো চলে যায়, বা তার হয়তো কোনো নিজস্ব কোনো স্পেসিফিক পাথওয়ে হতে পারে, স্পেসিফিক পাথওয়ে। তো এগুলো এখানে মেনলি এই জিনিসটা হয় কেন, হতে পারে তার স্ট্রাকচারাল কোনো ইন্টিগ্রিটি ব্যাপার আছে, হয়তো সেটা স্ট্রাকচার ইন্টিগ্রিটি হয়তো কমপ্লেক্স, যার কারণে হয়তো অ্যামাইনো ট্রান্সফারেজ গুলো সেটাকে চেঞ্জ করতে পারছে না,
বা এমন হতে পারে যে তার যে মলিকুলার কমপ্লেক্সিটি, ঠিক আছে, সেটা হয়তো এই অ্যামাইনো ট্রান্সফার তার উপর অ্যাক্ট করতে পারছে না। তো তার কারণে হয়তো এই জিনিসটা হচ্ছে না। এর ব্যাপার হচ্ছে অ্যামাইনো ট্রান্সফার কেন বললাম, কারণ হচ্ছে যে ট্রান্সএমিনেশন হওয়ার পরেই কিন্তু, তো আমার যদি ট্রান্সএমিনেশনটা যদি না হয় আমার ডিএমিনেশন দিকে যাচ্ছে না। তো ডিএমিনেশন মেনলি অক্সিডেটিভ ডিএমিনেশনটাই আমরা ফোর্স করি, ঠিক আছে। তো এখানে আমরা কি কোনো ডাইরেক্ট ইন্টিগ্রেশন আমরা দেখতে পাচ্ছি না কিসের, ট্রান্সএমিনেশনের, যার ফলে ডিএমিনেশন হচ্ছে না। তো ডিএমিনেশন না হলে সেটাকে আমরা বলছি নন অক্সিডেটিভ ডিএমিনেশন, ঠিক আছে। তো যেসব জিনিসগুলো বলছি এখানে মেনলি কি কি ইনভলভ হয়, এখানে মেনলি ইনভলভ হয় তোমার ওয়াটার আর হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, এইগুলা মেনলি ইনভলভ হয়। তো এখানে কিছু কিছু ভাগ আছে, সেখানে আমি এখন বলে দিই। যে প্রথম হচ্ছে তোমার ডিহাইড্রেটেস, ডিহাইড্রেটেস, ঠিক আছে, এটা। তো এগুলা এটা হচ্ছে তোমার এক ধরনের ডিএমিনেশন, যেখানে আগে ডিহাইড্রেশন হবে, দেন তারপরে গিয়ে স্যার ডিএমিনেশন হবে, ঠিক আছে। তো এখানে মেনলি এক্সাম্পল একটা ধরে নিই, একটা এক্সেপশন বলেছিলেন যে ট্রান্সএমিনেশন হয় না, সেটা হচ্ছে কি সেরিন। সেরিন ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন হওয়ার পর ডিএমিনেশন করে স্পন্টেনিয়াসলি, আমি অ্যাড করতে ভুলে গেলাম, স্পন্টেনিয়াসলি মানে একসাথে। তখন কি সেরিনটা পাইরুভেটে কনভার্ট হয়ে যায়, এটা একটা এক্সাম্পল। আর একটা কি বলেছিলাম, থ্রিওনিন একটা এক্সেপশন। থ্রিওনিন সেম একই রকম, ডিহাইড্রেশন দেন ডিএমিনেশন একসাথে দিয়ে কি তৈরি করে, আলফা কিটো গ্লুটারেট তৈরি করে, ঠিক আছে। এবার কারো কারো ক্ষেত্রে ডিসালফোরেশন, সরি হাইড্রেজ বা ডিসালফোরেশনটাকে আমি বলি, ডিসালফোরেশন না, ওটা হচ্ছে ট্রান্সসালফোরেশন, ঠিক আছে। তো এখানে মেনলি কি হয়, ডিসালফাহাইড্রিক, দাঁড়াও নামটা ভুলে যাচ্ছি, ডিসালফহাইড্রেস, ডিসালফহাইড্রেস, ঠিক আছে, ডিসালফহাইড্রেজ একটা এনজাইম, সেটা কাজ করছে। এখানে মেনলি কি হয়, যেসব অ্যামাইনো অ্যাসিড সালফার কন্টেইনিং হয়, ঠিক আছে, সালফার কন্টেইনিং হয় সেখানেই কাজ করে। তো এখানে মেনলি কি হয়, ডিঅ্যামিনেশন বা এলিমিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড, তার সাথে সাথে ট্রান্সসালফুরেশন হয়, ট্রান্সসালফুরেশন এই জিনিসটা হয়, দিয়ে পাইরুভেট তৈরি হয়, ঠিক আছে, পাইরুভেট তৈরি হয়। আর সিমিলারলি অ্যামাইনো গ্রুপ আলাদা করে বেরিয়ে যায়। তো এই জিনিসটা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটা হচ্ছে ডিঅ্যামিনেশন, তার সাথে সাথে কি ট্রান্সসালফুরেশন, ঠিক আছে, মানে সালফার পার্টটা অন্য কোনো যে কোনো একটা অন্য একটা মানে অ্যাসিডে সেটাতে কনভার্ট হয়ে যায়। এটা ভালো একটা এক্সাম্পল আছে, যেমন সিস্টিন, ঠিক আছে, সিস্টিনের ক্ষেত্রে এই কাজটা হয়ে থাকে। এবার কারো কারো ক্ষেত্রে একটা জিনিস আছে হিস্টিডেস, বা যেটাকে আমি হিস্টিডিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এই হিস্টিডেসটা কাজ করে এখানে কিছু না, হিস্টিডিন যে জিনিসটা, এই অ্যামিনো অ্যাসিড আছে হিস্টিডিন, এটা মেনলি হিস্টিডিনস কি করে, ডিঅ্যামিনেশন করার পর ইউরো ইউরোকনিক অ্যাসিড তে কনভার্ট করে আর অ্যামোনিয়া বের করে দেয়, ঠিক আছে, এই জিনিসটা হয়। তো এই এটা এই ডিএমিনেশন এর খুব একটা সিগনিফিকেন্স নেই। প্রথম কথা হচ্ছে যে নাইট্রোজেনকে এক্সিড করে, যেগুলো কমপ্লেক্স অ্যামিনো অ্যাসিড আছে তাদের তাদের থেকে, ঠিক আছে। আর এটা কি পাইরুভেট, ঠিক আছে, পাইরুভেটের একটা পুলটাকে জেনারেট করে, বা তার, হ্যাঁ, পাইরুভেট পুলটাকে সে জেনারেট করে, ঠিক আছে। পাইরুভেট মানে হলো তোমার এনার্জি, এখান থেকে এনার্জি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে নন অক্সিডেটিভ ডিএমিনেশন, এটা হচ্ছে তোমার ডিএমিনেশন। তো অ্যামোনিয়া তুমি বাদ দিচ্ছ, এবার ডিকার্বোসিলেশন বলেও একটা জিনিস থাকে, মানে অ্যামোনিয়া বাদ দিচ্ছ, আবার ডিকার্বোসিলেশন আলাদা করেও কিছু কিছু ক্ষেত্রে বাদ হয়ে থাকে। তো
তো তার আগে নন অ্যাক্সিডেটিভ এর ব্যাপারে কোনো ডাউট আশা করি থাকার কথা না, খুবই সব ফ্যাকচুয়াল আছে। এটা একটা রিক্যাপ বলে দিচ্ছি তাও। প্রথম জিনিস, যেটা অক্সিডেটিভ ডিআমিনেশন যাচ্ছে না, ঠিক আছে, হয়তো সে ডাইরেক্ট ডিগ্রেডেশনে চলে যাচ্ছে, বা তার ক্ষেত্রে কোনো স্পেসিফিক পাথওয়ে আছে, বা এই জিনিসটা মেনলি কার ক্ষেত্রে দেখতে পায়, যাদের স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি আছে বা স্ট্রাকচারালি এমন আছে যে অ্যামাইনো ট্রান্সফারে সেটাকে এফেক্ট করতে পারছে না, বা এমন হতে পারে তার মলিকুলার কমপ্লেক্সিটি আছে, ঠিক আছে, যেমন প্রোলিন আছে, এদিকে তুমি দেখতে পারো হিস্টিডিন আছে, হিস্টিডিন একটু ওরকম আছে। আর কারো কারো ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ এইগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেন কি কি জিনিস আমরা দেখতে পাই, মেনলি ডিহাইড্রেটেড, যেখানে ডিহাইড্রেশন হয় তার সাথে সাথে ডিএমিনেশন হয়। কিছু ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সসালফুরেশন, মানে সালফারটা চেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে ডিএমিনেশন হচ্ছে। আর কিছু কিছু স্পেসিফিক পাথওয়ে আছে, মানে হিস্টিডেস, জিনিসটা কাজ হচ্ছে, ঠিক আছে। তো এইগুলার মেনলি সিগনিফিকেন্স খুব একটা কিছু না, এরা শুধু নাইট্রোজেন কমপ্লেক্সটাকে এক্সক্রিট করতে সাহায্য করছে, আর পাইরুভেটের পুল সেটাকে চেঞ্জ করছে। আর পাইরুভেটের পুল মানে হচ্ছে এনার্জি, ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। আচ্ছা, বেশ, এবার চলে যাচ্ছে ডিকার্বক্সিলেশনে। ডিকার্বক্সিল মানে হচ্ছে কি, যে কার্বক্সিল গ্রুপ, সেই কার্বক্সিল গ্রুপটাকে আমি রিমুভ করব, ঠিক আছে। এই কার্বক্সিল গ্রুপ রিমুভ করার পর করসপন্ডিং যেসব অ্যামাইনো অ্যাসিড থাকবে, সেই স্কেলেটনের, কার্বন স্কেলেটনের সেই কার্বন স্কেলেটন করসপন্ডিং অ্যামাইনো, অ্যামাইনো অ্যাসিড না, অ্যামাইন গ্রুপ, অ্যামাইন গ্রুপটাকে আমি পাবো, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কি, ডিকার্বক্সিলেশন জেনারেলি কিন্তু আমাদের ক্যাটাবলিক অ্যাক্টিভিটিতে পড়ে না, অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিক অ্যাক্টিভিটিতে পড়ে না, ঠিক আছে। এদের কাজটা হচ্ছে অনেকটা মানে রিজার্ভ রিজার্ভ টাইপের, ঠিক আছে। এরা স্পেসিফিক্যালি একটা নিজস্ব স্পেসিফিক কাজের জন্যই এরা কাজ করে, ঠিক আছে। এই যে এরা বিশেষ করে যে কোনো ধরনের একটা স্পেসিফিক কোন রকম যেমন হচ্ছে নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে, ঠিক আছে, কোনো কিছু অ্যামাইন সেগুলোকে জেনারেট করছে। একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, তাহলে ব্যাপার হচ্ছে যে হিস্টিডিন, হিস্টিডিন যখন ডিকার্বক্সিলেশন হয় তখন আমরা কি পাই, হিস্টামাইন পাই। তো এখানে মিনি হিস্টামাইন আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। হিস্টামাইন হচ্ছে তো আমাদের ইম্পর্টেন্ট একটা মিডিয়েটর। কিসের মিডিয়েটর এটা বিশেষ করে বল দেখি, হিস্টামাইন তোমার কিসের একটা মিডিয়েটর? হিস্টামাইন কিসের মিডিয়েটর, এনিওয়ান? মানে বুঝতে পারলাম না। হিস্টামাইন হচ্ছে এক ধরনের একটা ধরে নাও কোন একটা ধরনের একটা কমপ্লেক্স একটা রিয়াকশনকে, একটা রিয়াকশন, হ্যাঁ একটা রিয়াকশনকে হতে সাহায্য করে, বা একটা রিয়াকশনের ফলে সেটা ঘটে। ইউজোনোফিল যেটা প্রডিউস করে কি? হুম হুম। ইউসিনোফিল কখন আম, কি বলে ওটাকে, হাইপার কখন সেন্সিটিভিটি 1 এর অ্যাক্টিভ ক্ষেত্রে। হয়? তো কি হলে, ঠিক আছে। তো এই হলো জিনিস। তো হিস্টামাইনের ব্যাপারটা হচ্ছে যে 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 কোনো ধরনের অ্যালার্জি রেসপন্সের এজ এ মিডিয়েটর সে কাজ করে, যার ফলে কি আমরা অ্যালার্জি রিয়াকশনও দেখতে পাই, ঠিক আছে। এই যে হিস্টামাইন। আর কি কি আছে, যেমন ট্রিপ্টোফ্যান আছে, ঠিক আছে। ট্রিপ্টোফ্যান থেকে আমরা ট্রিপ্টামাইন দেখতে পাই। সে ট্রিপ্টামাইন সেরোটোনিনে কনভার্ট হয়। সেরোটোনিন হচ্ছে আমাদের মুড রেগুলেশন হিসেবে কাজ করে, মুড রেগুলেশন অ্যাপাটাইট হিসেবে কাজ করে, ঠিক। আর একটা কি আমরা দেখতে পাই, ওটা হচ্ছে টাইরোসিন বা ডোপা, ঠিক আছে। এটা ডোপামিনে কনভার্ট হয়।
ঠিক আছে। ডোপামিন হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে। এটা আমাদের এদিক থেকে মুড রেগুলেশন হিসেবে কাজ করে। এখানে যে ডোপা, এই ডোপার একটা প্রিকারসর ফেজ আছে, সেই প্রিকারসর ফেজটাকে আমরা পার্কিনসন ডিজিজ, যেটা পার্কিনসন ডিজিজ, সেটাকে ট্রিট বলা যায়, কিওর তো হবে না, ট্রিটমেন্টের জন্য আমরা জিনিসটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। ডোপা, ডাইহাইড্রক্সি ফিনাইল, ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যালানিন, ঠিক আছে, বা এর থেকে টাইরোসিন। তো এটা হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশনের হচ্ছে এক্সাম্পল, তো এখানে মেনলি কি কার্বন ডাই অ্যাসিডটা রিমুভাল হয়, আর এটা আমাদের ক্যাটাবলিক পার্ট আছে সেগুলো কিন্তু ইনভলভ হয় না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন। তো মেনলি আমরা কি কি দেখলাম, যে আলটিমেটলি যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেখানে কি পাইরুভেট তৈরি হয়, ঠিক, পাইরুভেট তৈরি হয়। আর এদিকে তোমার তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে, আর একটা তৈরি হয় তোমার আলফা কিটোগ্লুটারেট, যেটা বারবার তৈরি হচ্ছিল একই জায়গায়, আলফা কিটোগ্লুটারেট। তারপর এদিকে তোমাদের আলাদা করে তৈরি হয়, সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটেট। তারপর একটা আছে তোমার সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, আর একটা আছে তোমার ফিউমারেট, ঠিক আছে। এগুলো কিন্তু তৈরি হয়। তো এদের ফেট হিসাবে যেমন পাইরুভেট চলে যাচ্ছে তোমার গ্লুকোজ প্রোডাকশনের ক্ষেত্রে, ঠিক আছে। তবে এসিটাইল কোয়ে আছে, অক্সালো অ্যাসিড আছে, এগুলা সব টিসিএ সাইকেলের দিকে চলে যাচ্ছে। সাকসিনাল কোয়ে আছে, ফিমারেট আছে। আর যেগুলো তোমার এই অ্যাসিটো আছে, ঠিক আছে, এগুলো এর থেকে কাজ করছে। কেউ কেউ আবার কিটোন বডি ফর্মেশন, যেমন আলফা কিটোগ্লুটারেট আছে, কিটোন বডি ফর্মেশন ওর দিকে যেতে পারে, ঠিক আছে। কোনো কোনো অ্যামাইনো অ্যাসিড আছে সেগুলো ডাইরেক্টলি পিইপি, ফসফেট পাইরুভেটে কনভার্ট হয়, ঠিক আছে। কেউ কেউ আবার যেগুলো সব অক্সালো অ্যাসিডেট আছে সেগুলো আবার ডাইরেক্ট পিইপি তে কনভার্ট হয়। কেউ কেউ পাইরুভেটে কনভার্ট হওয়ার পর অক্সালো অ্যাসিডেট তৈরি করে। তো অ্যামাইনো অ্যাসিড এই জিনিসটা জিনিস, ঠিক আছে, মেটাবলিক অ্যাক্টিভিটি। তো এটা হচ্ছে তোমার প্রথম ফেজ। এটুকু যতটুকু পড়লাম এটা হচ্ছে তোমার প্রথম ফেজ। নেক্সট ফেজ যখন সিনথেসিস দেখতে পাবো, তখন কি প্রোটিন সিনথেসিস হচ্ছে সেটা দেখতে পাবো, কি ধরনের পেপটাইড আমরা দেখতে পাচ্ছি, পেপটাইড ফর্মেশন হচ্ছে সেটা দেখতে পাবো, ঠিক আছে। এগুলি কাজ করছে। তো এগুলো আরো অনেক কিছু আছে, এনার্জি জেনারেশন আছে, এটিপি জেনারেশন আছে, এনএডিএইচ, এফএডিএস2। তো এগুলো যখন কাজ করে, তখন এই যে এনএডিএইচ, এফএডিএইচ এগুলো কাজ হচ্ছে, এগুলো ফার্দার ইটিসি তে যায়, সবাই জানা আছে অবশ্যই, ইটিসি তে যায়, ইটিসি গিয়ে ফার্দার এনার্জি জেনারেশন হয়। তো এত পর্যন্ত এই হচ্ছে জিনিস। তো চেষ্টা করলাম যতটুকু দরকার, যতটুকু ডিপ দরকার ততটুকু করেছি। তো এতটুকু ডিপ ঠিক আছে না, আর একটু উপর উপর করবো, কারণ আরো অনেক কিছু আছে, বাদ দিয়েছি অনেক। বোঝা গেল? হ্যাঁ দাদা। তো আমি কি বলছি, এতটুকু ডিপ ঠিক আছে, এর থেকে একটু উপর উপর করাবো। কোশ্চেন কিরকম আসবে বুঝতে পারছি না তো।